ক্যামেরাটাকে কি সাইড করা যাবে বইয়েরই ভিডিওটা কিছু করা যাবে স্টেশন থেকে দেখা যাচ্ছে না ভিডিওটা তো দাঁড়ানো থাকে মানে এটা তো ক্যামেরাটা তো দাঁড়ানো থাকে ওরা বসে গেলে অসুবিধা হবে বসে যা তোরা বসে যা ঠিক আছে স্টার্ট করে বসে হ্যালো, গুড ইভিনিং, শুভ বিকেল। আমরা সবাই একসাথে এই সুন্দর একটা বিকেলবেলা একসাথে হয়ে বসেছি। আমাদের একটাই ইচ্ছে, সেটা হচ্ছে আড্ডা। আমাদের বাংলা সাহিত্যের স্তম্ভরা আমাদের সাথে বসে আছেন এই একটা সুন্দর গ্যাদারিং ইভিনিং বিকেলবেলা। আর আমরা চেষ্টা করব যে অনেক আড্ডা, অনেক ভালোবাসা আর অনেক গল্প শেয়ার করতে পারি। একটা খুব সুন্দর থিওরি আছে, থিওরিটার নাম হলো বার্থিয়ান থিওরি। একটা লেখক যখন নিজের ভালোবাসার কথা, আত্মার কথা সবকিছু একটা বইতে লেখার চেষ্টা করেন আর লেখা শেষ করে দেন, ওখান থেকে সৃষ্টি হয়, জন্ম হয় একটা পাঠকের। এটা একটা, যখন আমরা লিখি, ইটস আ স্টোরি অফ বার্থ, জন্মের কাহিনী। যে কোনো বই হলো একটা জন্মের কাহিনী, পাঠকের জন্মের কাহিনী। আমাদের সাথে, যেমন আমি বললাম, স্টলওয়ার্ডস অফ বেঙ্গলি লিটারেচার আছে, বাংলা সাহিত্যের স্তম্ভরা বসে আছেন, শীর্ষেন্দু স্যার, সৌম্য স্যার, ত্রিদীপ স্যার, আর আমাদের নিজস্ব সত্যম স্যার, প্রচেতা স্যার, উল্লাস স্যার। স্টলওয়ার্ডস। আমরা আমাদের বই শীর্ষেন্দু আনপ্লাগড এই নিয়ে আড্ডা, চর্চা আর ভালোবাসা শেয়ার করার জন্য এই বিকেলটাকে রেখেছি। আমি ত্রিদীপ স্যারকে মাইকটা দিচ্ছি যাতে আমরা নিজের ইভিনিংটাকে আরো সুন্দর করে তুলতে পারি, যাতে আমরা আরো ভালোবাসা শেয়ার করতে পারি। থ্যাংক ইউ স্যার। নমস্কার, আপনারা অনুমতি দিলে আমরা বসেই বলতে পারি, কারণ আজকে কোনো আনুষ্ঠানিক কোনো বিষয় নয়, এটা আমাদের একটি আড্ডার জায়গা। আমরা আমাদের বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি পরম প্রণম্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে বসেছি, ভাবতেই শরীর রোমাঞ্চিত হচ্ছে। আর এই যে বইটির কথা তুলিকা আপনাদের শোনালো, সেই বইটি হচ্ছে দুই অসমবয়সী বন্ধুর এক অদ্ভুত যুগলবন্ধির 50 বছরের কাহিনী। আমি প্রথমেই সৌম্যদার কাছে শুনতে চাইব যে কিভাবে প্রথম শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা যোগসূত্র, আলাপ, তারপরে নিবিড় বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বটা এই আমি বইটার থেকেই জেনেছি বা সৌম্যদার কাছে জেনেছি 1976 সাল 2026 সে সৌম্যদার কাছ থেকে শুনবো। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি একটু মাফ চেয়ে নিচ্ছি, কারণ যে জায়গা থেকে আমি আসছি গত 15 দিন ধরে সেখানকার তাপমান এই 1 থেকে 3-এর মধ্যে ঘোরাফেরা করছে, আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমানের ফারাক মাত্র 6 থেকে 7 ডিগ্রি। এই অবস্থায় দিল্লি থেকে এখানে আসার আগেই ওই ঠান্ডাটা আমাকে একটু কাবু করে দেয়। মোটামুটি ভাবে আজকে আমার অ্যান্টিবায়োটিকের 4th ডে, যার জন্য একটু কথা বলতে পারছি। গত 3 দিন ধরে ভ্যাস ভ্যাস করে আওয়াজ বেরোচ্ছিল, কেউ কিছু শুনতে পারতো না। তো আমাকে একটু মার্জনা করবেন যাতে
কথা বলতে বলতে কাশি চলে এলে এটা ব্যাঘাত সৃষ্টি না করে। ত্রিদীপ যা বললেন বন্ধু, যে আমার সঙ্গে শীর্ষেন্দুদার যোগাযোগের কাহিনী, সেটা সত্যি, সেটা বছরের হিসেবে ধরলে 50 বছর হয়ে গেল। আর এই শীর্ষেন্দুদার আমার দুজনেরই চাকরি জীবনের যে থেকে যে যোগসূত্র, সেটা কিন্তু সেই 1975-76 সালে হয়েছে, যে সময়তে জরুরি অবস্থার সময় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে ট্রায়াল বেসিসে আমি সাংবাদিকতা করতে ঢুকেছিলাম। ঠিক সেই সময়তে যখন 3 মাস 11 দিন পরে চাকরি চলে গেল, জরুরি অবস্থা কিছুতেই মিটছে না, কিছুতেই উঠছে না, তখন পুজোর মাস, সেটা অক্টোবর মাস 75 সালে। তাতে সান্ত্বনা এটুকুনি ছিল যে হাতে 900 টাকা পেয়েছিলাম 3 মাসের ট্রায়াল বেসিসে বেতন হিসেবে। বেতনও নয়, একটা আর কি দক্ষিণা হিসেবে দেওয়া হয়েছিল, আর একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে এই কদিনে তোমরা ভালো কাজ করেছো। সেটা একটা বড় মূলধন হয়ে যায় তার 2 বছর পরে। এনিওয়ে, সেই সময়তেই শীর্ষেন্দুদার আনন্দবাজার পত্রিকাতে যোগদান 76 সাল। সেই ঘটনাটা এই বইয়েতে আমি উল্লেখ করেছি। কিন্তু সেই থেকে শীর্ষেন্দুদাকে দেখে দেখে একই সঙ্গে বড় হওয়া আমার আর শীর্ষেন্দুদার ক্রমশ প্রৌঢ় হয়ে যাওয়া, এই সময়টায় যে 24-25 বছর ধরে নিবিড়ভাবে দেখেছি দেশকে খুনসুটি। শীর্ষেন্দুদার সঙ্গে খুব খুনসুটি হতো আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের, সেগুলো অসাধারণ সমস্যাকে একটা দলিল। আর শীর্ষেন্দুদা সাহিত্যিক না হলে তিনি হয়তো ফুটবলার হতেন, খেলাধুলো এত ভালোবাসতেন। যদিও উনি এবং আমি দুজনেই দুটো বিরুদ্ধ শিবির, তেল আর জল, উনি ইস্ট বেঙ্গল, আমি মোহনবাগান, কিন্তু মিল কিভাবে খেয়ে গেল সেটা শীর্ষেন্দুদার বদান্যতা এবং তাঁরই সুবাদে এই জিনিসটা হতে পেরেছে। আর সেই সময়কার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে যারা ছিলেন, যাদের সান্নিধ্য পেয়েছি, এবং সেটা একটা তো মানে একটা অনন্ত নক্ষত্র রাজি, এক একটা স্টার এক এক দিকে, এক এক জায়গায়, এক এক ধরনের। আর তাদের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের সঙ্গে মধ্য দিয়ে সাংবাদিকতা শেখা এবং ক্রমশ বড় হওয়া, বেড়ে ওঠা, এই কাহিনীগুলো আমি চেষ্টা করেছি এই বইতে যত সম্ভব আনার। আর শীর্ষেন্দুদা তো একটা এক বিশাল জিজ্ঞাসা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে পাঠক হিসেবে, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে সাহিত্যের তো বিভিন্ন ধরনের শেড আছে, বিভিন্ন ধরনের তার রকম ভেদ আছে। শীর্ষেন্দুদার এই সবকিছু মিলিয়ে যে পূর্ণতা, এবং আমি তো মাঝে মধ্যে বলি আমার এই সাহিত্যিক বন্ধুদের উল্লাস রয়েছেন এখানে, প্রচেত রয়েছেন এখানে, তাদেরকে আমি বলি যে শীর্ষেন্দুদা ইজ দ্য লাস্ট অব দ্য মোহিকানস। আমাদের এখানে যে 3 জন এখন নবতিপর রয়েছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্কর দা এবং সঞ্জিত দা, 3 জনে। আর একজন 90-এর কাছাকাছি প্রায় পৌঁছাতে চলেছেন, কিন্তু তার লেখা আজকাল খুব কম পাই, মানি বসু। এই যে লেখক, এই 3 জন বা 4 জন হাতে গোনতা যা আছে, তারপরে একটা বিরাট একটা ধাপ, সেই ধাপের পরে তারপর থেকে আস্তে 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 উঠে এখন একটা নিজেদের জায়গা করে নিয়েছেন। যে এই প্রজন্মের যারা, তাদের ভেতরে 2 জনকে তো আমরা আমাদের কাছে পেয়েছি। শীর্ষেন্দুদাও তাদের এই দীর্ঘ সাক্ষাৎকারের মধ্য দিয়ে সেখানে তাদের কথা বলেছেন। আমি এইটা শীর্ষেন্দুদার জীবনী লিখতে চাইনি, জীবনী লেখার ইচ্ছেও আমার ছিল না। আমার মনে অনেক জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাগুলো দিনের পর দিন আমি দিল্লি থেকে এসে শীর্ষেন্দুদার সঙ্গে কথা বলেছি, শীর্ষেন্দুদার বাড়িতে গিয়ে দীর্ঘ সময় থেকেছি, কতবার গিয়ে গেছি এবং কতবার যে টেলিফোনে কথা হয়েছে ইয়ত্তা নেই। যা কিছু বলেছি সবই রেকর্ড করা আছে, তথ্য যাতে ভুল না হয়, যাতে কোনো রকম বিচ্যুতি না হয়, সেইগুলো করে। আর একটা কথা, আমি তো এই কৃতজ্ঞতা তো শেষ নেই। শীর্ষেন্দুদা যেভাবে আমাকে সাহায্য করেছেন, এই যে আমার প্রজেক্টটা আমি যাতে সার্থক করে তুলতে পারি, তার জন্য তো তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। সেই গল্প তো আপনারা এই বইটা পড়তে পড়তেই বুঝতে পারবেন। কিন্তু আমি একটু বলতে চাই যে আজকে যে আমরা এইভাবে এই যে কথা বলছি, যে বইটা যে
আজকে আলো দেখলো, প্রকাশ হলো। আমি তো লিখিনি, একদমই লিখিনি, কিছুই লিখতে পারি না প্রায়। হয়তো 2টো বই আমার বেরিয়েছে, এটা আমার 3য় বই। আর যারা বছরে 1-2 করে বই বার করেন, প্রকাশ করেন, তাদেরকে দেখে আমি খুব বিস্মিত হই যে কি করে করতে পারেন। কারণ আমার পক্ষে সম্ভব হয় না দৈনন্দিন সাংবাদিকতার খবরের পেছনে ঘোরা, খবর নিয়ে চর্চা করা এবং তার বিশ্লেষণ করা খবরের কাগজের জন্য। এটা করার পরে যে একটা মৌলিক লেখার জন্য যে সিচুয়েশন দরকার, যে অবস্থা দরকার, মানসিক, শারীরিক, পারিবারিক, আমি পারিবারিক সেই সাহায্যটা পেলেও আমার মানসিক এবং শারীরিক থেকে আমি কুড়িয়ে উঠতে পারি না। আমি এমনিতে খুব মানে অদ্ভুত একটু কুড়ে লেখক। আমার লেখা না পেলে লিখতে বসতে পারি না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু তাও যে এটা করতে পেরেছি, তার জন্য দুজনের আমি নাম করব, যাদের কাছে আমি কৃতজ্ঞ। একজন আমার বন্ধু ভাই সত্যম রায়চৌধুরী, ক্রমাগত যে উৎসাহ দিয়ে গেছে। আর ত্রিদীপ বীরাবাক্যে যে বইটি আমার 2য় বই, এটা ওর কাছে প্রথম বই অফ দ্য রেকর্ড ত্রিদীপই বার করেছিলেন, আর এটি আমার 2য় বই। যে বীরাবাক্যে বইটি নিয়েছেন এবং বার করেছেন। আমার ইচ্ছে ছিল যে 2 নভেম্বর এবছরের শীর্ষেন্দু মুখোপাধ্যায় 90 বছরে পা দিয়েছেন। আমার ইচ্ছে ছিল সেই দিনটাতেই একটা ঘটা করে জন্মদিন পালন করে এই বইটি প্রকাশ করব। শীর্ষেন্দুদা আমাকে বললেন যে এটা করিস না, আমার জন্মদিন কেউ মনে রাখে না, হ্যাঁ, আমার জন্মদিনের দিনকে কোনো অনুষ্ঠান হয়ও না, তো তুই বরং বইমেলার সময়তেই কর। এবার এই যে বইমেলার সময়তে, বইমেলা তো এই ত্রিদীপ বা আমাদের সুধাংশু কোথায় গেল, ওদের তো প্রত্যেক বছর বছর মেয়ের বিয়ে, সুতরাং তাদের পক্ষে একসঙ্গে জড়ো করা এবং এইভাবে আনা খুবই অসম্ভব হয়ে যায়। কিন্তু তাও এটা ঠিক হলো এবং সত্যমের ইয়েতে যে আমরা এটা বইমেলার ঠিক মুখোমুখি এটা উদ্বোধন করবো আলাদাভাবে, যাতে বইমেলার ভিড়ে হারিয়ে না যায়, সেইটা আমরা চেষ্টা করব এবং সেই চেষ্টা করেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দুজনকে। আর অকুণ্ঠ কৃতজ্ঞতা শীর্ষেন্দুদার প্রতি, যার সহযোগিতা ছাড়া, যিনি সহযোগিতা না করলে, যিনি মুখ না খুললে আমি এই তিনি তো কথক, আমি তো সেটাকে লিখেছি, এটুকুনি আমি করতে পারতাম না। আরো আমি অশেষ ভাবে ধন্যবাদ জানাবো উল্লাস এবং প্রচেতকে, তারা আজকে এসেছেন এবং দুজনেই শীর্ষেন্দুদার গুণমুগ্ধ। শীর্ষেন্দুদাও তাদের কথা বলেছেন এই ইন্টারভিউতে, সাক্ষাৎকারে, সেটা আমি আমার মতন করে লিখেছি, চেষ্টা করেছি। এবার বাকি সবটুকু আপনাদের উপরে। ধন্যবাদ। ধন্যবাদ সৌম্যদা মানে অতিরিক্ত বিনয় করলেন। আমরা যাদের যে সমস্ত সাংবাদিকদের সাহিত্যিকদের পর্যায়ে দেখেছি ছোটবেলা থেকে, তার লেখা পড়ে, তার মধ্যে সৌম্য বন্দ্যোপাধ্যায়, আপনারা যারা তরুণ তারা কতটা জানেন জানি না, আমি বা আমার বন্ধুবর সত্যম রায়চৌধুরী, আমরা সৌম্যদার সত্যি সত্যি গুণগ্রাহী। এবং সৌম্যদাকে প্রথম যখন দেখা হয়, আমার মনে আছে যে আমি ভাবছি যে এই লোকটাই অমিতাভ বচ্চন লিখেছে। তারপরে তারই কলমে বেরোলো অফ দি রেকর্ড, এবং এত সুললিত গদ্য, সেটা সৌম্যদার পক্ষেই সম্ভব। সৌম্যদা সত্যি সত্যি এখনো লেখালেখির মধ্যে আছেন এবং সত্যি সত্যি একটা ব্যাপারে ওনার খুব মিল হচ্ছে আমাদের শীর্ষেন্দুদার সঙ্গে, খুবই কুঁড়ে লেখালেখির ব্যাপারে। শীর্ষেন্দুদার কাছ থেকে বরাবরই লেখা বের করা খুব একটা, আমাকে উনি কোনোদিন শীর্ষেন্দুদা না করেননি, কেন করেননি জানি না, কিন্তু সাধারণভাবে সৌম্যদাও শীর্ষেন্দুদার মতনই কুঁড়ে। কিন্তু আমার কাছে এটা একটা রহস্য যে এই 50 বছর ধরে এই বইটা পড়তে গিয়ে আমি দেখেছি, তার মধ্যে মতি নন্দীর কথা এসছে, সুনীলদার, শীর্ষেন্দুদার কন্টেম্পোরারি সৈয়দ মুস্তাফা সিরাজের কথা এসছে, যেগুলো আমরা টুকরো টুকরো ভাবে জেনেছি বা পড়েছি, সেটা একসঙ্গে একটা সুতোয় গেঁথেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। আমি শীর্ষেন্দুদার কাছেই দু একটা কথা শুনবো, এবং এই বইটা সত্যি সত্যি যদি সত্যম রায়চৌধুরী মানে মাঝখানে এসে আমার এবং সৌম্যদার মাঝে এসে না বসতেন এবং না দাঁড়াতেন, সত্যম সবসময় এই ধরনের কাজে, এবং মানে সত্যি সত্যি বলছি, উনি সৌম্যদাকে উৎসাহ দেওয়া, আমাকে চাপ দেওয়া যে বইটা ঠিকঠাক ভাবে বের করতে হবে, সুন্দর করে বের করতে হবে। তো
সত্যম রায়চৌধুরীকে কৃতজ্ঞতা জানানো তো আমাদের কাছে উচিতও নয়, বন্ধুকে কৃতজ্ঞতা জানাবো। কিন্তু আমি যেটা আমার কাছে আশ্চর্য লাগছে, সবই হতো না যদি না শীর্ষেন্দুদা মুখ খুলতেন। তো শীর্ষেন্দুদা এই 50 বছর ধরে সৌম্যদাকে মুখ খুলেছেন এবং তার জীবনের অভিজ্ঞতার সমস্ত কথাগুলো মেলে ধরেছেন। শীর্ষেন্দুদা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। মানে এই বইটার মানে বীজ কবে বপন হয়েছিল এবং সেখান থেকে এই যে গাছ হয়ে বইটা বেরোলো, শেষ পর্যন্ত প্রকাশিত হলো, এর জার্নিটা, এবং তার সঙ্গে আপনার এবং সৌম্যদার দুজনের মেলবন্ধন। আপনি বাজারে যাচ্ছেন, সেখানেও সৌম্যদা। আমি এইভাবেই দেখতে চাইছি ব্যাপারটাকে, যে আপনি ওকে এতটা স্নেহ করলেন কিভাবে এবং কেনই বা করলেন। আসলে সৌম্য এবং ওর বয়সী আরো অনেক সাংবাদিক যখন নতুন এলো আনন্দবাজার পত্রিকায়, তখন আমাদের ভালো লেগেছিল খুব। তরুণ তাজা কয়েকটি ছেলে এলো, খুব বুদ্ধিমান, লেখাপড়ায় ভালো এবং ভালো ছেলে। তো তারা সবাই এসে বেশ আমাদের ঘিরে ফেললো। আমি ছিলাম, সিরাজ ছিলাম, সুনীল, দিব্যেন্দু, সবাই তখন আমরা আনন্দবাজারে। নীলেন্দ্রনাথ চক্রবর্তী, রমাপদ চৌধুরী, বিমল কর, সাহিত্যিকের মেলা। তো এরা এই রাজ্জাক এলো, তখন ওদের সঙ্গে আমাদের খুব ভাব হয়ে গেল। গল্প টল্প করতাম বসে, ঠাট্টাই আর কি হতো, দাদা ভাই সম্পর্ক। তো সেই থেকে সৌম্যকে অনেকদিন ধরেই চিনি, 50 বছর সৌম্য বলল। হ্যাঁ, এতদিনেই চেনা। আর এতদিনের চেনা হয়ে যাওয়াতে একটা কেমন হয়, আমাদের বাঙালিদের মধ্যে একটা আত্মীয়তার মতো ব্যাপার হয়ে যায়, দাদা ভাই সম্পর্ক হয়ে যায়। তো তারপরে এই কিছুদিন আগে সৌম্য আমার কাছে এলো, এসে বললো, আপনার একটা ইন্টারভিউ আমাকে দিতে হবে। আমি বললাম ঠিক আছে। তো সেই ইন্টারভিউ ও দিল্লিতে থাকে, বলে টানার সময় পায় না, মাঝে মাঝে দিল্লি চলে যায়, আবার চলে আসে। এইরকম করে খণ্ড খণ্ড ভাবে আমার একটি দীর্ঘ ইন্টারভিউ নিল। এখন তার মধ্যে আমি কি বলেছি, এমনিতেই তো বয়স হয়ে গেলে মানুষের বকবকানি বেড়ে যায়। কি বলেছি না বলেছি সেটা আমি এখনো বইটা পড়িনি। তার মধ্যে উল্টোপাল্টা কিছু কথা বলে থাকলে আপনারা মাফ করে দেবেন। তবে আমি ওর সঙ্গে কথাবার্তা আলাপচারিতার মতো করে স্মৃতিচারণ করে গেছি। স্মৃতিচারণই বলবো এটাকে, আর কি বলা যায়। আমার দীর্ঘ জীবনের নানা রকম টুকরো টাকরা স্মৃতি। তাও এই 90 বছরের তো সব কথা বলা হয়নি, তার মধ্যে কিছু কিছু কথা বলা হয়েছে যা আমার লেখালেখির সঙ্গে সম্পৃক্ত, এবং কিছু কিছু স্মৃতি কথা, অন্যান্য বন্ধুত্বের বিষয় সব আছে আর কি। একটা যাকে বলা যায় একটা চানাচুরের মতো ব্যাপার আর কি। অনেক জিনিস আছে তার মধ্যে, স্মৃতির কথাও আছে, ঠাট্টা আর কেউ আছে, এইরকম করে বলা। ও খুব যত্ন করে সেগুলো রেকর্ড করলো এবং খুব যত্ন করে লিখলো। লিখে আমাকে বারবার পড়িয়েছে, আমাকে দেখিয়েছে। আমি আবার এসব ব্যাপারে খুব নিষ্প্রিয়। আর ঠিক আছে, যা লিখেছি আমাকে পড়তে হবে না, বলে না একটু পড়ুন। ওইভাবে আমাকে জোর করে করে একটু পড়িয়েছি, আমি পড়েওছি। আমার মনে হয়েছে বেশ ভালো স্বচ্ছন্দ লেখা, কোনোখানে কোনো 19-20 হয়নি। তো এই স্মৃতি কথায় কার কি প্রয়োজন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমার স্মৃতি কথা কেন লোকে পড়বে। আমার জীবন এমন কি, কোনো আলোকিত জীবন তো নয়। আমার জীবনে নানা রকম টানা পোড়েন, উত্থান পতন, এবং বেশিরভাগ সময়টাই নানা রকম লাঞ্ছনার ভিতর দিয়ে যেতে হয়েছে, দারিদ্র্যের ভেতরে যেতে হয়েছে, আরো নানা রকম অসুবিধা জীবনে ছিল। তো সেই সমস্ত পার করে আস্তে আস্তে একটা জীবন সম্পূর্ণ বলবো না, তার দিনান্তের একটা জায়গায় সে উপস্থিত হয়েছে। এখন এইখানে দাঁড়িয়ে আমার সব স্মৃতি তো মনে নেই, অনেক স্মৃতি ধূসর হয়ে গেছে, তবু কিছু কিছু স্মৃতি এর মধ্যে আছে। আর সবচেয়ে যেটা বড় কথা, আমার যেটা কাজ, আমি লিখি।
এই লেখালেখির কথা ব্যাপকভাবে রয়েছে, কিন্তু লেখালেখির কথা ব্যাপকভাবে থাকলেও একটা কথা বলি যে আমি খুব ডিসিপ্লিন লেখক তো নই, যে কারণে আমি কি লিখি, এই লেখাটা আমার কেমন হয়েছে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কিভাবে লিখেছেন, আমি বলতে পারি না। আমার সমস্ত স্মৃতি উধাও হয়ে যায়। একটা কারণ যে আমি কিছু প্লট ভেবে কখনো লিখিনি, কখনো কোনো স্কিম করে লিখিনি। আমি যা লিখেছি আমার যা মনে হয়েছে শুরু করেছি এবং দুমদাম লিখে গেছি। এই লেখার ভিতর দিয়ে আমি নিজেকে নিবেদন করেছি ঠিকই, আমি নিজেকে নিষ্পেষিত করে আমার যতখানি আছে সব দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ডিসিপ্লিন এই কারণেই নই যে একটা উপন্যাস আগা পাঁচতলা ভেবে তার কোথায় কি দেব না দেব এরকম কোনো কোনো কি জিনিস আমি তাতে মানুষকে কোন বার্তা দেব বা মানুষকে কি বোঝাবো, এই সমস্ত কিছুই আমার কোনো প্ল্যান বা প্রোগ্রামে ছিল না। ফলে আমি ইনডিসিপ্লিন লেখক। সেই দিক থেকে দেখতে গেলে আমি নিজেকে নিজে কখনো কখনো বুঝতে পারি না। অনেক সময় অনেক স্মৃতি আমার হারিয়ে যায়। তো যেরকম অনেকে জিজ্ঞেস করে যে এই যে পার্থিব লিখলেন কি ভেবে লিখলেন, কি আপনার মনে ছিল? আমার কিচ্ছু মনে ছিল না, কিচ্ছু না ভেবেই লিখতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যেই লেখা দিতে হবে, কোনো ভাবার সময়ও ছিল না আমার কাছে। আমি একটা লাইন ভাবতে শুরু করলাম, একটা যে কোনো লাইন মাথায় আসুক, তারপর থেকে উপন্যাস শুরু হবে, ওইভাবেই লেখা। আর একটা জিনিস আছে সেটা বলবো, সেটা হচ্ছে আমি যখন লিখি তখন আমি আমার চরিত্রগুলোকে, ঘটনাগুলোকে প্রত্যক্ষ করি, দেখতে পাই। এই দেখতে পাওয়াটাই আমার সবচেয়ে বড় অস্ত্র বলা যেতে পারে, বা সবচেয়ে বড় আমার সাহায্যকারী জিনিস। দেখতে দেখতে লিখি, লিখতে লিখতে দেখি। আর দেখাটা আমার কাছে খুব উপভোগ্য হয় যে আমি যা দেখছি তা লিখছি, এর মধ্যে একটা আনন্দ আছে। যাই হোক, এই সব মিলিয়ে আমার একটা উল্টোপাল্টা জীবন। এখন যখন আমাকে কোনো দার্শনিক প্রশ্ন করা হয় তখন আমি একেবারেই হাঁ হয়ে যাই, আমি কোনো জবাব দিতে পারি না। আর উপন্যাসের মধ্যে কি বার্তা দিতে চেয়েছি সেটাও বলতে পারি না, কিন্তু একটু হতভম্ব হয়েতেই থাকি যে কি বার্তা দিয়েছি আমি তো নিজেও জানি না। যাই হোক, এই হচ্ছে আমি। আর আমাকে নিয়ে সৌম্যর চর্চা, সৌম্য যা লিখেছে তার মধ্যে কতটা পার্থক্য আমি জানি না, হয়তো বিশেষ কিছু নেই। আমার খানিকটা, আমাকে হয়তো খানিকটা ওই বইতে খুঁজে পাওয়া যাবে। আসল আমি কে সেটা আমি এখনো চিনতে পেরে উঠতে পারিনি। সুতরাং কি বলবো আপনাদের কাছে, ক্ষমা প্রার্থী যে আমি নিজেই আমার কাছে অনাবিষ্কৃত একটি লোক, সেই লোকটিকে আমি এখনো ভালো করে চিনতে পারিনি। যদি মুখোমুখি দেখা হয় কখনো, তাহলে জিজ্ঞেস করবো যে আসলে বাটা তুই কে। তো যাই হোক, এই হচ্ছে আমি এবং আমার কথা। আমার দুটি অনুজ সাহিত্যিক এখানে রয়েছে, তারা অত্যন্ত শক্তিমান দুই সাহিত্যিক, আমাদের ভবিষ্যৎ, বাংলা সাহিত্যের ভবিষ্যৎ। তারা এ বিষয়ে যদি কিছু বলেন আমি নিজেকে ঠিক মতো খুঁজে পাবো, নইলে আমি নিজেকে কিন্তু খুঁজে পাই না। এটা আপনাদের কাছে আমার নিবেদন রইল। নমস্কার। আমরা মুগ্ধ, ঋদ্ধ, কিছুই বলার নেই। পরে শীর্ষেন্দুর লেখার মধ্যে বারবারই এই অনাবিষ্কৃত শীর্ষেন্দু বারবার ফিরে এসছেন। তার সর্বশেষ লেখা দেশ পত্রিকায় যেটা বেরিয়েছিল এবার পুজো সংখ্যায়, আপনারা পড়েছেন হয়তো অনেকেই, পড়ে আমি স্তম্ভিত হয়ে বসেছিলাম যে এখনো শীর্ষেন্দুদা মানে একটা ম্যাজিক, বাংলা সাহিত্যের ম্যাজিক। এই ম্যাজিকে আমরা সবাই না কিরকম মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাই, সে বলাই হোক বলুন, লেখাই বলুন। এবং যে মানুষটা লিখছেন, বলছেন, আমি সত্যি সত্যি অগোছালো তো বটেই, কারণ তার প্রচুর হারিয়ে যাওয়া লেখা, প্রচুর 3টে খণ্ডে আমরাই প্রকাশ করেছি, যেটা যার কোনো অস্তিত্ব ওর কাছে ছিল না। তো এরকম একজন নিষ্পৃহ আত্মভোলা মানুষ, তাকে নিয়ে এরকম একটি বই, তাকে তার জবানিতে আমরা অবশ্যই প্রচেত এবং উল্লাসের কাছে শুনবো। তবে তার আগে শুনে নেব এই বইটি
প্রকাশের ক্ষেত্রে আমার পরম বন্ধু সত্যম রায়চৌধুরী যে দৃষ্টিভঙ্গি এবং অবদান রয়েছে তার দু একটা কথা। সত্যম রায়চৌধুরী। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কোনো অবদানই নেই, অনেস্টলি আমার কোনো অবদান নেই। আমাকে সৌম্যদা একদিন বললেন যে এই কাজটা উনি করছেন, আমি জানলাম। তারপরে সৌম্যদা দুবার কলকাতা এসেছিলেন, কিভাবে করছেন, কি হচ্ছে, কিভাবে শীর্ষেন্দুদার থেকে কথা বের করছেন গল্পের ছলে, বা ওনার যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে এই গল্প হতো, এটুকুই। আর সৌম্যদা কলকাতায় আসা মানেই আমার সে কটা দিন খুব ভালো কাটে। যদি রোজই দেখা হয় সেটা নয়, কিন্তু যতটুকু সময় দেখা হয়, যেটুকু দেখা হয়, আমি দিল্লি গেলে বা সৌম্যদা কলকাতায় এলে মানে খুব ভালো দিনগুলো কাটে আমার। পরম শরীর সৌম্যদা। আর কালকে বইটা যখন হাতে পেলাম দেখে একটু শিহরিত হলাম যে বইটা সৌম্যদা মৌকে ডেডিকেট করেছেন, উৎসর্গ করেছেন মৌকে। সঙ্গে আমারও আছে, নামটা আছে। মৌকে খুব ভালোবাসতেন সৌম্যদা, এবং আমার থেকে অনেক বেশি কথা হতো, অনেক বেশি সখ্যতা ছিল মৌয়ের সাথে। সৌম্যদা রোজই হয়তো মৌয়ের সাথে অনেক 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 কথা হতো। যাই হোক, কালকে বইটা হাতে পাওয়ার পর একটু উল্টাচ্ছিলাম। সেটা উল্টাতে যেটা দেখলাম যে বইটা না মানে একটা নিঃশ্বাসে পড়ে নেওয়া যায়, মানে। এবং আমি আজকে রাত্রে গিয়েই পুরো বইটা পড়ে নেবো। আর সৌম্যদার লেখাটা এত ঝরঝরে, সৌম্যদার বাংলা লেখা এত সুন্দর, এত ঝরঝরে। কারণ আমি প্রথম যেটা পড়েছিলাম সৌম্যদার অমিতাভ যে বইটা, অমিতাভ বচ্চনকে নিয়ে লেখা, সেই বইটা পড়েছিলাম। এবং তারপরেই সৌম্যদার আমি তো সবসময় সৌম্যদার বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকাতে আমি লেখা, যখন আনন্দবাজারে লিখতেন তখন থেকে আমি সৌম্যদার লেখার ভক্ত। তারপর অফ দ্য রেকর্ড পড়লাম। সৌম্যদার লেখা মানে এক নিঃশ্বাসে ঝরঝরে বাংলা, এবং ভীষণ ভালো লাগে পড়তে। আর এই বইটা উল্টে পাল্টে পড়তে পড়তে আমি যখন দেখলাম যে এটা মানে এত সুন্দর, সৌম্যদার সঙ্গে কথোপকথন, অর্থাৎ দুই গুণী মানুষ, দুই সাহিত্য প্রতিভার একটা যে মেলবন্ধন, যুগলবন্দি এত সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটা সত্যি একটা বাংলা সাহিত্য, একটা ভালো একটা বই পেল একটা। এবং যেটা শীর্ষেন্দু একটু আগে বললেন না, যে আমি একটা লাইন মনে করি, বইটাতে উনি লিখেছেন যে আমি যখন একটা লাইন, সৌম্যদা জিজ্ঞেস করেছিলেন কিভাবে লেখেন, গল্পের প্লট ভেবে নেন কিনা, যা পুরো গল্পটা, অনেকেই তো গল্পটা কি করেন, গল্পটা প্রথম থেকে শেষ অব্দি কি ঘটবে একটা প্লট ভেবে নিয়ে তারপর লেখেন। তা শীর্ষেন্দু সেখানে লিখেছেন যে আমি একটা লাইন ভেবে নিই, সেই লাইনটা লিখি, তারপর অটোমেটিক্যালি গল্পটা চলতে থাকে, এবং কোথায় শেষ হবে কোথায় আমি নিজেও জানি না, গল্পটা চলতে থাকে। আমি কালকে একটু চেষ্টা করলাম, একটা লাইন লিখলাম, লিখে আমি একটু চেষ্টা করলাম যে কি মনে আসে দেখি। কিচ্ছু মনে এলো না, কমপ্লিট শূন্যতা। অনেকক্ষণ ধরে অনেক লাইন মনে এলো, একটা করে লাইন লিখছি, বসে চুপচাপ বসে ভাবছি, একটা কিচ্ছু মনে এলো না। কি করে যে ওরা পারেন আমি জানি না। আসলে যারা পারেন তারা এভাবেই পারেন। সবাই তো ফুল ফোটাতে পারে না, এবং সবাই দ্বারা ফুল ফোটানো হয় না। পারে যে সে এমনি পারে, এবং সেটাই শীর্ষেন্দুদা, এইভাবেই পারেন উনি। উনি লিখেছেন পার্থিবের কথা, যে পার্থিবে আমি যখন দেশ পত্রিকাতে যখন পার্থিব ধারাবাহিক বেরোচ্ছে, তখন 5টা ক্যারেক্টার এসেছিল। প্রথমে একটা ক্যারেক্টারকে নিয়ে লিখলেন, মানে তারপরের কি লিখবেন সেটা উনি ভেবে পাচ্ছেন না। তারপর আবার একটা লিখলেন অন্যরকম, তারপর আর একটা লিখলেন, সেটাও একটা অন্যরকম করতে করতে 5টা পর্বে উনি যখন হলো, তখন দেখলেন 5টা ক্যারেক্টার এসছে। তারপরে বলছেন যেটা যে এই 5টা ক্যারেক্টার নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিল। এই 5টা ক্যারেক্টার নিজেদের সম্পর্ক তৈরি করে নিয়ে তারপরে একটা পার্থিব উপন্যাস হলো। এটা সত্যি, এটা মানে আমরা মানে আমাদের অবাক করে কিভাবে এটা হয়। এটা একটা সত্যি একটা ম্যাজিক এটা। আর বইটার মধ্যে একটা 75 বছরের একটা প্রেক্ষাপট, বাংলা সাহিত্যের প্রেক্ষাপট এসে গেছে। এবং দুই বাংলা, যেহেতু শীর্ষেন্দুদা দুই বাংলা, উত্তরবঙ্গ, বিহার, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় থেকেছেন, সেই তার প্রেক্ষাপট আমরা আমাদের এই বইটাতে আমরা চোখের সামনে দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে স্বর্ণযুগ, যেটা বললাম, স্বর্ণযুগে সেই মানে 50 শতক থেকে আজ অব্দি, ওই সময়টাই তো যত বিখ্যাত সাহিত্যিকরা লিখে গেছেন বাংলা সাহিত্যকে, তারা তাদের সবকিছু দিয়ে গেছেন। সেই তাদের কথা
মানে না জানা অজানা কথা কিছু জানতাম কিছু জানতাম না, সেই সমস্ত কথাবার্তা এসেছে বইটার মধ্যে। তারপরে আরো যেটা এসেছে যে ওই বইটা পড়লে যেটা আমি দেখলাম যে হয়তো আমরা অনেকেই বই পড়ি, কিছু বই পড়েছি, কিছু হয়তো পড়ার ইচ্ছা আছে, কিন্তু ওই বইটা থেকে যে বইগুলোর নামগুলো আছে প্রত্যেক সাহিত্যিক তাদের বিখ্যাত বইগুলো সম্পর্কে আলোচনা এবং করতে করতে এখন দেখলাম যে এরকম প্রায় 100টা বইয়ের নাম আছে যে বইগুলো বাংলার রত্ন ভান্ডার এবং যেগুলো নিজের কালেকশনে রাখলে এবং এই বইগুলো পড়লে বাংলা সাহিত্য পুরোটা মোটামুটি কভার করা যায়। এই আমি মনে করেছি এই বই নামগুলো নিশ্চয়ই লিখবো, তার মধ্যে যেগুলো পড়িনি সেগুলো আমি পড়বো এবং তাহলেই আমার মনে হয় যে বাংলা সাহিত্যটা পুরোটা একটা কভার করা যায়। এবং এই বইটা পড়তে গিয়ে আমার এটা মনে হয়েছে। আর আর যেটা শীর্ষেন্দুদা সম্পর্কে বলতে গিয়ে যেটা বলা যায় যে এই যে গৃহে থেকেও সন্ন্যাসী, এটা কিন্তু একমাত্র মানে আমার চেনা জানার মধ্যে, আমার দেখা মানুষের মধ্যে একমাত্র শীর্ষেন্দুদা, যে গৃহে থেকেও কি করে সন্ন্যাস জীবন করা যায়। এবং আমরা বিদেশে গেছি, বিদেশে গিয়েও দেখেছি যে আপনারা হয়তো জানেন সবাই যে উনি সম্পূর্ণ নিরামিষাশী এবং মানে পেঁয়াজ রসুনও খান না। মানে বিদেশে গিয়ে কিভাবে উনি যে ওনার খাবারটা করেন সেটা একটা দেখার, একটা মজার ব্যাপার, দেখার ব্যাপার। এবং কিভাবে বিদেশে 10-12 দিন উনি কাটিয়ে আসেন এইভাবে মানে খাবার, নিজের খাবার নিজে তৈরি করে, এটা সত্যি একটা মানে আমাদের অবাক করে। এটা একজন সাহিত্যিকের জীবন, তার জীবন দর্শন, তার জীবনের প্রেক্ষাপট আমরা পেয়েছি। আর যেটা সব থেকে আমি পড়তে গিয়ে পাতালটা দিকে দেখেছি, যেটা শীর্ষেন্দুদা বলেছেন যে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, যদি আমি আবার জন্মাই তাহলে মানুষ হয়ে জন্মাতে চাই এবং লেখক হয়েই জন্মাতে চাই। এবং শীর্ষেন্দুদা আমরা সেটাই বলবো, নিশ্চয়ই আপনি লেখক হয়ে জন্মাবেন এবং আপনি যেখান থেকে শেষ করবেন আবার সেখান থেকে যেন আমরা আবার আপনাকে পাই। সেটাই তাহলে বাংলা মানে সাহিত্যকে আরো বেশি উৎকর্ষ দেবে। আর একটা আমার মৌ একটা করেছিল, মৌ একটা সিনেমা তৈরি করেছিল শীর্ষেন্দুদার একটি উপন্যাস নিয়ে, গোসাই বাগানের ভূত, এবং সেটা বাচ্চাদের একটি সিনেমা তৈরি হয়েছিল এবং এটা হয়ে পড়ে গেছিল এই সিনেমাটা নিয়ে। এবং অনেক অনেক আমার শীর্ষেন্দুদার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক সম্মান, অনেক ভালোবাসা আমাদের সবার। এবং আপনি আরো অনেক বছর থেকে আমাদেরকে আরো সাহিত্য, আরো গল্প, আরো উপন্যাস আমাদেরকে দিন। সৌম্যদাকে আমার অসংখ্য ধন্যবাদ যে সৌম্যদা আপনি এটা এরকম একটা বই আনতে পেরেছেন আপনাদের যুগলবন্দি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। অসাধারণ কিছু কথা আমরা শুনলাম এবং আমার একটা সত্যম রায়চৌধুরী বলাতে আমার বিদেশের স্মৃতি মনে পড়ে গেল। মানে ফিরে এসেছি, বৌদি বললেন যে তোমার দাদা জানো 1 মাস ছিলেন একজনের বাড়িতে, টিকটিকির মতো চেহারা নিয়ে ফিরেছেন। আমি বললাম কেন? বলছে ওনার গুরু ভাই বলে নিয়ে গেছিল, উনি সারাদিন না খেয়ে থাকতেন, মানে এবং তারা ঘুম থেকে উঠতো 12টার সময় এবং কোথায় গিয়েছে জানেন, তারা তো সপাক রান্না করে খান, যেটা সত্যম বললেন যে সমস্তটাই নিরামিষাশী, পেঁয়াজ রসুনও খান না। এবং সেখানে যারা নিয়ে গেছেন তারা তো যাওয়ার সময় ভালো ভালো কথা বলে গেছেন। এটা যখন বৌদি বলছেন তখন দাদা তীব্র প্রতিবাদ করেছে, না না তুমি এরকম বলো, তারা খুবই যত্ন আত্মি করেছে। যত্ন আত্মি, তোমার তো চেহারা তুমি তো অর্ধেক হয়ে গেছিল। আমি নিজে দেখেছি যে আমরা তো বেধড়ক যে যা পাচ্ছি খাচ্ছি। ওখানে নিউ জার্সিতে যে বঙ্গ সম্মেলনে শীর্ষেন্দুদা, সমরেশদা এবং সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলদা গেছিলেন, যে তোমরা তো সবাই তো যে যার মতো খাচ্ছে। বেচারি মানে কি কঠোর নিজেকে, মানে যেটা সত্যম বললেন, জীবন দর্শন, কঠোর অনুশাসন এবং মানুষকে দেখার চোখ, এটা বাংলা সাহিত্যে আর কারো আছে বলে আমার নিজের তো মনে হয় যে নেই, মানে আমার জানা নেই। আমি এবার শুনবো উল্লাসের মুখ থেকে। উল্লাস হচ্ছে শীর্ষেন্দুদাকে শেষ মানে পড়ে, শীর্ষেন্দুদার সমস্ত বই বোধহয় উল্লাস পড়েছে এবং পড়ে নিয়ে এমন কোনো বই বোধহয় নেই। এবং মানে শীর্ষেন্দুদা যে কজনকে
তরুণ প্রজন্মের সাহিত্যিককে অসম্ভব স্নেহ করেন, সেই দুজনেই আজকে উপস্থিত হয়েছেন, যাদের দুজনের কথা সত্যম বললেন, শীর্ষেন্দুদা বললেন। সেটা হচ্ছে প্রচ্যুত গুপ্ত এবং উল্লাস মল্লিক। তো আমরা প্রথমে উল্লাসের কাছ থেকে শুনবো। তার আগে যেহেতু এটা আড্ডা, একটা গোপন কথা বলে দিই। শীর্ষেন্দুদা এখন নিজেকে অনেকটা সংকুচিত করেছেন, অনেকটা কম্প্রোমাইজ করেছেন বিভিন্ন ক্ষেত্রে। মাছ মাংস নমনীয় হয়েছেন। মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের সঙ্গে কোনো সখ্য তার এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। কিন্তু আগে যখন খুব কট্টর ছিলেন, কিরকম কট্টর ছিলেন একটু বলে দিই। আমরা আনন্দবাজার থেকে বেরিয়েই গেটের ঠিক পাশে একটা ছোট্ট গুমটি ছিল, সেখানে একটি ছেলে মুড়ি মাখতো। আমরা তার খুবই মুড়ির ভক্ত ছিলাম। সে মুড়ি, নারকোল, চানাচুর টানাচুর দিয়ে চমৎকার মাখতো। শীর্ষেন্দুদার জন্য সে একটা আলাদা একটা কৌটো কিনেছিল, এরকম একটা সাইজের কৌটো, আর একটা কাঠি ছিল, সেটা শুধু শীর্ষেন্দুদার জন্য রিজার্ভ থাকতো। মুড়ি তার সঙ্গে যাবতীয় যা কিছু দিয়ে ওই কাঠিটা দিয়ে নেড়ে ঠোঙাতে করে দিত, এবং সেটা শীর্ষেন্দুদার জন্য যাতে আমরা খেতাম তাতে মাখা হতো না। এখন বোধহয় অতটা নেই, কারণ 12-14 ঘন্টায় যদি ফ্লাইটে থাকতে হয় এখান থেকে আমেরিকা যেতে গেলে, তখন অনেক কম্প্রোমাইজ করতে হয়। উল্লাস, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বললেন তার সূত্র ধরে বলি। সৌম্যদা যে বললেন যে মুড়ি মাখা, ওটারও সাক্ষী আমি, এবং আমি একটা বিরল দৃশ্যের সাক্ষী, একটা বিরল দিনে, যে সেদিন ওই ঠোঙা বদলা বদলি হয়ে গেছিল। তো শীর্ষেন্দুদা একগাল খেয়েই তো বুঝতে পেরে গেছেন পেঁয়াজের গন্ধ। উনি তো ওয়াক ওয়াক করে বাথরুমে ছুটলেন, তারপরে ওটা তদন্ত হলো যে ঠোঙা বদলা বদলি হয়ে গেছে। জাত কিভাবে যায় সেটা বুঝতে পারলেন? জাত কিভাবে যায়, কোন দিক দিয়ে যায়? তো সত্যম বাবুর কথা ধরে বলি, উনি যেখানে শেষ করেছিলেন যে শীর্ষেন্দুদা আবার জন্মালে আমরাও জন্মাতে রাজি আছি, উনি লিখুন এবং বাংলাতেই লিখুন, স্প্যানিশ বা ইংরেজিতে নয়, সেটা আমাদের সৌভাগ্য হবে। আর শীর্ষেন্দুদার যে এই যে বললেন আমি ভাই কিছু জানি না, হ্যাঁ আমাকে তেমন কিছু প্রশ্ন করো না, কি যে লিখি কি যে না লিখি আমার ঠাওর থাকে না। তো এই ব্যাপারটায় আমি খুব ভুক্তভোগী। মানে দর্শন বা ফিলোসফির একটা সংজ্ঞা আছে, যে ফিলোসফি কি, দ্য সার্চিং অফ এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম হোয়ার ইট ইজ নট। তা শীর্ষেন্দুদাকে খুঁজতে গেলে ওই রকম অবস্থা হতে পারে, যে একটা অন্ধকার ঘরে একটা কালো বিড়ালকে খুঁজছি। হ্যালো, তো এই যে প্রাচীর শীর্ষেন্দুদা চারদিকে তুলে রেখেছেন নিজের, এটাকে ভেদ করা খুব কঠিন ব্যাপার। তো আমি শীর্ষেন্দুদার সঙ্গে পরিচয়, মানে পাঠক হিসেবে পরিচয় অনেক দিনে। প্রথমে অবশ্যই ছোটদের লেখা যেগুলো আনন্দ মেলাতে বেরোতো সেগুলো তো পড়তাম, এবং মনোজদের অদ্ভুত বাড়ি আমি একটু পরে পড়েছি, যদিও ওটা ওর প্রথম লেখা। আমি যে উপন্যাসটা পড়েছিলাম ঠিক মানে নামটা আমার মনে পড়ছে না। উপন্যাসে একটা লাইন পড়ে আমি চমকে উঠেছিলাম, যে নগেন সাবুই এমন একজন লোক খুঁজছেন যার দুটো হাতই বাঁ হাত। তো আমি বললাম যে তো অদ্ভুত। তা আমার মনে হয় ওটা 8-এর দশকের লেখা। শীর্ষেন্দুদা যদি এখন নগেন সাবুই যদি খোঁজেন, অনেক লোক পেয়ে যাবেন যার দুটো হাতই বাঁ হাত, 4টে হাতও হতে পারে। তা তারপরে আমি মানে বড়দের উপন্যাস প্রথম পড়ি পার্থিব, না ভুল বললাম, মানব জমিন। শীর্ষেন্দুদা যে খুব বেশি জনপ্রিয় ছিলেন তা নয়, আমরা কয়েকজন পড়তাম, নিজেদের মধ্যে আলোচনা করতাম। পার্থিবটা আমার হাতে আসে, আমার এক ভাই তার পৈতেতে উপহার পেয়েছিল, এবং সদ্য সেটা একাডেমি পুরস্কার পেয়েছিল।
তা পার্থিবর প্রথম লাইনটা আমার মনে আছে যে পুতুল রানী হাপিস হওয়াতেই হাফ খরচা হয়ে গেল নিতাই। আমি পরে পুরো চমকে উঠলাম, আরে বাবা, এরকম করে কোনো বাক্য বলা যায়? পুতুল রানী হাফিস হওয়াতে আমরা কি লিখবো? পুতুল রানী চলে যেতে নিতাইয়ের খরচা অর্ধেক কমে গেল। তা সেই একই বক্তব্য উনি লিখলেন যে পুতুল রানী হাফিস হওয়াতে হাফ খরচা হয়ে গেল নিতাই। এরপরে তো উপন্যাসটা আর না পড়ে ফেলে রাখা যায় না। তো মানে বইয়ের নিচে রেখে তখন বোধহয় হায়ার সেকেন্ডারি শেষের দিকে কেমিস্ট্রি বইয়ের তলায়, ফিজিক্স বইয়ের নিচে এরকম লিখে বইটা শেষ করেছিলাম এবং একটা অদ্ভুত আবেশের মধ্যে ছিলাম। খুব কখনো কথা আবেশ, তবুও বলি আবেশের মধ্যে ছিলাম। দীপনাথ চরিত্রটাকে আমাকে একেবারে পেড়ে ফেলেছিল। আমি খুঁজলাম যে দীপনাথের সঙ্গে কবে আমার দেখা হবে। অদ্ভুত একটা ছবিও এঁকেছিলাম মনে। তো তখনও কিন্তু শীর্ষেন্দুদার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আলাপ বা পরিচয় ছিল না। তো দীপনাথ আমার দৃষ্টিভঙ্গিটা অনেকটা বদলে দেয় মানব জমিনে। কারণ অত প্র্যাগম্যাটিক চরিত্র আমি এর আগে পড়িনি। এভাবে শুধু চেষ্টা করে যাওয়া, মানিয়ে নেওয়া, পরিস্থিতির সঙ্গে একীভূত হয়ে যাওয়া, যেটা শীর্ষেন্দুদার আত্মজীবনী বা আত্মকথনে আমি পড়েছি, যে উনি বলেছেন যে আমার জীবনের একটাই শব্দ, সেটা হলো চেষ্টা, আর কিছু নয়। আমি শুধু এই শব্দটার ওপর দাঁড়িয়ে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছি, গোটা জীবনটা কাটিয়ে দিয়েছি, যে চেষ্টা করেই দেখি না কি হয়, পরিশ্রম আর চেষ্টা। তারপরে একে একে শীর্ষেন্দুদার বড় লেখাগুলো পড়তে থাকলাম এবং দেখতাম যে ওই মানে দুটো জিনিস শীর্ষেন্দুদার লক্ষ্য করার মতো। এক হচ্ছে উনি সেন্টেন্স লিখছেন অন্যরকম করে, আমরা সাধারণ মানুষ যেরকম লিখি সেরকম নয়। আর একটা হচ্ছে উনি শব্দ আমদানি করছেন, মানে এক জায়গার শব্দকে অন্য জায়গায় বসিয়ে দেওয়া, সেটা তো একদম মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। কিছু কিছু শব্দকে উনি আবিষ্কার করেছেন, তুলে এনেছেন, মানে বাংলা অভিধানে কিছু শব্দকে উনি যুক্ত করেছেন। যেমন হচ্ছে ঘ্যাঙ্গা পাচা, যেমন হচ্ছে ট্যাঁটন। হ্যাঁ, এই শব্দগুলো আমি অন্তত আগে শুনিনি। খুব বোরিং বই সম্পর্কে উনি একদিন বললেন ওটা ঘ্যাঙ্গা পাচা বই। তা এটা একটা আছে। তারপরে আমি পড়লাম যাও পাখি, তারও লাইনটা অসাধারণ, যে সৌমেন বুঝলো প্রেমের মূলে আছে ভিটামিন। তো এরপরে যথারীতি ওই বই পাতার পর পাতা কখন যে উল্টে গেলাম এবং শেষ করলাম সেটা বুঝতেই পারছেন। তারপরে আমি একটা গল্প পড়লাম, বৃষ্টিতে নিশিকান্ত। তার প্রথম লাইনটা শুরু হচ্ছে কেচ্ছা কেলেঙ্কারির মতো বৃষ্টি হচ্ছে আজ। আমরা মানে এই যে বৃষ্টিটা কেচ্ছা কেলেঙ্কারির মতো হতে পারে, আমরা কেচ্ছা কেলেঙ্কারি বললে চোখের সামনে অনেক দৃশ্য হয়েছে ওঠে। তা বৃষ্টি যে আমরা কি লিখতাম, একঘেয়ে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে পড়েই যাচ্ছে। উনি লিখলেন কেচ্ছা কেলেঙ্কারির মতো বৃষ্টি হচ্ছে। তা এরকম একটা জায়গায় খিদের কথা লিখলেন, ভূতের মতো খিদে, পেটে ভূতের মতো খিদে। আমরা কি জানি, আমরা লিখি যে পেটের মধ্যে ছুঁচো ডন বৈঠক দিচ্ছে, খিদের আগুন জ্বলছে দাউ দাউ করে, ইত্যাদি ইত্যাদি। উনি বললেন ভূতের মতো খিদে, চমকে দেওয়ার মতো একটা লাইন। এইরকম করে একটার পর একটা গল্প, উপন্যাস যেখানে পেয়েছি আমি ধরেছি এবং শেষ করেছি। এবং কখনো মনে হয়নি যে এই লেখক পুনরাবৃত্তি করছেন, একই লেখা আবার লিখছেন। তো আমি এখানে কয়েকটা ছোট গল্পের কথা বলি। একটা গল্প হচ্ছে, একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে মশা। ওটা নফরচন্দ্র এর প্রোটাগনিস্ট। নফরচন্দ্র এখন বৃদ্ধ হয়েছে এবং সংসারে পরিত্যক্তই বলা যেতে পারে। তার ছেলে বউ ভালো মন্দ খাবার খায়, তাকে দেয় না, সে তার খুব লোভানি হয়। তা নফরচন্দ্র যৌবনে একটা মানুষকে খুন করেছিল। তা সেটা ঠিক খুন করার জন্য খুনটা করেননি, আসলে সেই সময় আকালের সময় চলছিল, আর নফরচন্দ্রের মা ছিল মা লক্ষ্মী। তো দুঃখী মানুষ, ক্ষুধার্ত মানুষকে তিনি খেতে দিতেন সেই আকালের সময়ও। তা তিনি
এরকম একজন মানুষকে খেতে দিয়েছিলেন, তার তখন ঝুপপুস চুল ছিল, তা খেয়ে দিয়ে সে করেছিল কি একটা কাঁসার থালা, দুটো ধুতি জেবে দিয়ে কেটে পড়েছিল। তা তখনই নফরচন্দ্রর মনে একটি রাগ জন্মায় ওই ব্যক্তির প্রতি, যে ব্যক্তি খেলেন এবং চুরিও করলেন। তা একদিন নফরচন্দ্র ডিঙা বেয়ে যাচ্ছে, হঠাৎ শ্মশান ঘাটের কাছে দেখলো যে একজন বসে আছে নেড়া মাথা, কিন্তু চিনতে ভুললেন না ওই হচ্ছে সেই লোকটা। তো একটু চুরির শাস্তি হিসেবে উনি লগি দিয়ে একটা মানে ঘা মেরেছিলেন মাথায়, মানে মারবে বলে, মেরে ফেলবে বলে মারেননি। তো দেখলো লোকটা যেরকম মানুষ ঘুমিয়ে আগে শুয়ে পড়ে সেই রকম ভাবে শুয়ে পড়লো এবং মরে গেল লোকটা। ও তখন নফরচন্দ্র তখন পালালো নৌকা হয়ে, ডিঙি মেয়ে। এইবারে মুশকিল হচ্ছে কি, নফরচন্দ্র স্ত্রী নেই। নফরচন্দ্র একটা কাজ খুব ভালো পারে, সেটা হচ্ছে মশা মারা। তার স্ত্রী বেঁচে থাকতে বলতেন, বাবু অমন মশা মারতে দেখিনি কাউকে। তা উনি ওই ইদানিং দেখা যাচ্ছে যে নফরচন্দ্রের সঙ্গে মশারির ভেতর আর একটা লোক আনা দিচ্ছে, খুব চেনা চেনা। তা বলছে, কে তুমি? চেনা চেনা মনে হচ্ছে। বলছে, হ্যাঁ আমি, তুমি আমাকে মেরেছিলে। বলেছিল, ও আমি কিন্তু মারবো বলে মারিনি। বললো যে সে তো ঠিক জানি, কিন্তু তুমি তো মেরেছিলে, তার জন্য তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। বলছে দেনা পাওনার একটা সম্পর্ক। তো নফরচন্দ্র চমকে ওঠে, বাবা আমার তো টাকা পয়সা কিছু নেই, আমি তো হাত খালি। তারপরে নফরচন্দ্র বয়সে একটু বিয়ে করবে বলে গোটা 30 টাকা জমিয়েছিলেন। তো নফরচন্দ্র সেই টাকাটা চেপে শুয়ে থাকেন যে এই টাকাটা না ও নিয়ে নেয়। তা বলছিল, না টাকা করি নয়, টাকা করির কোনো ব্যাপার নয়, তুমি মেরেছিলে আমাকে, সেই জন্য একটা কিছু দেনা পাওনা হয় তো বটে। নফরচন্দ্র বলে, ঠিক আছে একদিন দোকানে গিয়ে মুড়ি তেলে ভাজা খাবো, হ্যাঁ আমার খরচায় তোমাকে খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লোকটা বারবার হানা দেয় এবং ও বুঝতে পারে না যে লোকটা ঠিক কি চাইছে। একদিন লোকটা বলে, মেরেছিলে বাবু ঠিক আছে, কিন্তু বড় অনাদর করেছিলে। তা লোক নফরচন্দ্র বললেন যে দেখো বাবু, আমি তো ঠিক মারবো বলে তোমাকে মানি। বলে জানি, আমি তো মরতামই, আমি সেই জন্যই শ্মশান ঘাটে একটু এগিয়ে বসেছিলাম, যাতে মরার পর পোড়ানোটা সহজ হয়। আর বলে, তোমার তো চুল ছিল নেড়া মাথা। বললো, হ্যাঁ সে আর এক কীর্তন, কালীগঞ্জে আমি গিয়েছিলাম, সেখানে একটা দোকান থেকে কটা মিষ্টি চুরি করে খেয়েছিলাম, তা ওরা আমার মাথাটা ন্যাড়া করে দিল। তা ঘোল ডালবে বলেছিল, কিন্তু ঘোলের খুব দাম বলে আর ঘোলটা ডালেনি। ওরা করলো কি, ওই দড়ি বেঁধে আমাকে চারদিকে ঘুরিয়ে দিল। তা তোমার কিছু দোষ নেই, চুল থাকলে তো একটু মানে আঘাতটা কম হতো, তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমার সঙ্গে তো আমার একটু দেনা পাওনার সম্পর্ক তৈরি হয়েছে, মেরেছো যখন। তা বললো, তাহলে বলো তুমি কি চাও? বললো যে মেরেছিলে, কিন্তু বড় অনাদর করে মেরেছিলে। এইটা বড় মনে লাগে, বুঝলে? আসলে মারটা মনে থাকে না, অনাদরটা মনে থাকে। মানে আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি, মানে গল্পটা পরে শুনেছি। এটা রবিবাসরী আনন্দবাজারে বেরিয়েছিল বোধহয় 60 বা 70 দশকে। সেই সময় সাগরময় ঘোষ বা সন্তোষ কুমার ঘোষই বোধহয় হবেন, তাকে একদল ছেলে ইন্টারভিউ করতে এসেছিলেন এবং গল্পে আধুনিকতা, আধুনিক গল্প এসব কি নানাবিধ তাকে প্রশ্ন করছিলেন। তো তিনি সেই ছেলেদের একটা কথা বলেছিলেন যে গত সপ্তাহে রবিবাসর আনন্দবাজারে মশা বলে একটা গল্প বেরিয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, সেই গল্পটা পড়ো, তাহলে আর গল্পে আধুনিকতা, আধুনিক গল্প কি আর তোমাদের নিয়ে ভাবতে হবে না। তারপর আর একটা গল্প পড়লাম, নীলুর দুঃখ। মানে সেখানেও অদ্ভুত রকমের বাক্য, অদ্ভুত রকমের শব্দচয়ন। সকালবেলায় নীলু বুঝলো তার 20 চাক্কি ঝাঁক হয়ে গেছে। 20 চাক্কি ঝাঁক, এখন বোঝা যাচ্ছে 20 টাকা তার গলে গেছে। তার বাবা 3 দিনের জন্য বোনের বাড়ি যাচ্ছে, সেই 3 দিন আর কোনো খরচা করবে না। নীলু একজন ছেলে, খুবই সামান্য আয়, তার একটা ব্যর্থ প্রেমও আছে। তো সকালবেলায় 20 চাক্কি ঝাঁক হয়ে গেল। তারপরে বলছে বাপটা টিকরম বাজ। আমি এরকম গালাগালি খুব একটা শুনিনি। তা আমি পরে 2-1 জনকে টিকরম বাজ বলেছিলাম,
তো তারা তো আতঙ্কে উঠেছিল, এটা নাকি সাংঘাতিক একটা গালাগালি। আরো তারা যা বলে, আমরা যা বলি স্ল্যাং, তার থেকেও নাকি এটা স্ল্যাং। তো বাবাকে বলছে টিকরমবাজ, বাবার টিকরমবাজি আর সহ্য হচ্ছে না। তা পোকো বলে ওখানে একটা চরিত্র আছে যে মেন্টালি চ্যালেঞ্জড আর কি, ভালো করে কথা বলতে পারে না। সে সবসময় ছুরি নিয়ে ঘোরে মানুষ খুন করবে বলে। তা পোগোর নজরে পড়েছে ওই নীলুকে সে খুন করবে। নীলুর পিছু নেয়, নীলুর সঙ্গে সঙ্গে যায়, অনেকটা তফাৎ রেখে। তা একদিন, এবং সে যাতে না নিজের দেহ তার কাটাকুটি হয়ে যায়, সেই জন্য বাড়ির লোক ওই ছুরিগুলোতে কাপড় জড়িয়ে রাখে। তো নীলু একদিন ডাকলো, পোগো কি চাস? পোগো নীলুর পিছু নিয়েছিল, বললো ঠালা তোকে খুন করবো। বললো আয়, করে যা। বললো মারবি না বল? বললো না মারবো না। তারপরে দুজনে গিয়ে একটা চাতালে বসলো, একটা সিগারেট ধরিয়ে ভাগাভাগি করে খেতে লাগলো। আর যত দুঃখের কথা নীলুর, ব্যর্থ প্রেমের কথা, জীবনের ক্ষতর কথা, সেই পোগোকে বলে গেল, যে কিনা মেন্টালি রিটার্ডেড, কোনো সুস্থ মানুষকে নয়। গল্পটা এখানে শেষ হচ্ছে। আর একটি গল্পের কথাই বলবো, সোনার ঘোড়া। সেখানে মূল চরিত্র হচ্ছে গেনিয়া। গেনিয়া অত্যন্ত গরিব, মানে প্রায় ভিখিরি বলা যায়। তার সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে পাথর বাজিয়ে, খঞ্জনির মতো পাথর বাজিয়ে গান গেয়ে ভিক্ষে করা। কারণ সে একজনকে চেনে যে খুব সুন্দর করে পাথর বাজিয়ে, খঞ্জনির মতো পাথর বাজিয়ে ভিক্ষে করে। প্রচুর সিটি লাইনে দেখেছি, প্রচুর ভিক্ষে পাওয়া যায়। তার মা তাকে ছেড়ে গেছে, অন্য পুরুষের সঙ্গে থাকে। বাপ তাকে কাছছাড়া করতে পারে না, বাপ চোখে দেখতে পায় না, অন্ধের নড়ি। তো এইভাবে ওর চোখে পড়ে, গেনিয়ার চোখে পড়ে যে বাবুদের বাড়িতে একটা আলমারিতে সোনার ঘোড়া আছে। সেইটার উপর দৃষ্টি পড়ে তার, এবং সে ঠিক করে যে ওই সোনার ঘোড়াটা তাকে পেতে হবে। তো কিন্তু চারদিক বন্ধ এবং তালা দেওয়া। খুঁজে খুঁজে কোথাও একটা দেখে, একটা জায়গার একটা ছিটকিনি আলগা। তো একদিন রাত্রে খুব কষ্ট করে সেই হাত গলিয়ে সেই ছিটকিনিটাকে খুলে সেখান দিয়ে সে ঘরে ঢুকে যায়, এবং সেখানে গিয়ে সে পুরো গোলক ধাঁধার মধ্যে পড়ে। দেখা যায় যে সে আলমারিটাও খুঁজে পাচ্ছে না, সে সোনার ঘোড়াও খুঁজে পাচ্ছে না। তখন সে বেভুল হয়ে ঘোরে এবং ফার্নিচারে ধাক্কা খায়। তারপর একটা ইংলিশ কাঠের উপর সে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। এইখানে রয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে চোখে জল নিয়ে সে ঘুমোয়। তো ঘুমিয়ে ঘুমিয়ে গেনিয়া স্বপ্ন দেখে। তো সেই মাঝরাত্রের বর্ণনাটা শীর্ষেন্দুদা দিয়েছেন, যে মাঝরাত্রে বাগানের ছায়াগুলো বেঁকে ভেঙে যাচ্ছিল, ফুলের গন্ধে মন্থর হয়েছে বাতাস, ভারী হয়েছে। ঈশ্বর বেরিয়েছেন স্বপ্নের সন্ধানে। চরাচর ঘুরে আনাচ কানাচ থেকে ঈশ্বর স্বপ্নদের ধরেন নিপুণ জেলের মতো। তারপর আঁচলা ভরা সেই শব্দ ছড়িয়ে দেন পৃথিবীতে। চাঁদের গুঁড়োর মতো সেই শব্দটা ঝরে পড়ে। গেনিয়া দেখে একটা সোনার ঘোড়ায় চড়ে চলেছে তারা, তার পেছনেই তার দুঃখী বাপ, বাপের কোমর জড়িয়ে মা। দুটো চ্যাটালো পাথর দিয়ে খঞ্জনির মতো বাজিয়ে খুব সুন্দর একটা গান গাইছে গেনিয়া। সামনে সোনালী নদী, ওই নদী পেরোলেই আকালের দেশ শেষ হয়ে যাবে, ওপারে ভিক্ষে পাওয়া যাবে খুব। মানে গেনিয়ার স্বপ্ন কি হতে পারে, ওপারে মানে সোনালী নদীটা পেরোলেই আকালের দেশ, মানে সে আকালের মধ্যেই জন্ম, আকালের মধ্যেই বেড়ে ওঠা, এবং তার স্বপ্ন হচ্ছে একটু ভিক্ষে পাওয়া।
তো আকালের দেশ শেষ হয়ে গেলেই সে ভিক্ষে পাবে খুব। খুব শব্দটা আমি ওই সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসিয়ে দেখেছি, ওই শেষ শব্দ হিসেবে না ব্যবহার করলে সেন্টেন্সটা দাঁড়ায় না। তখন লাস্ট কথা হচ্ছে যে গেনিয়া ঘুমের মধ্যেই চোখে জল নিয়ে একটু হাসে। এখানেই গল্পটা শেষ হচ্ছে। নমস্কার। উল্লাস শীর্ষেন্দুদার কথা বলে আমাদের সত্যি সত্যি মন্ত্রমুগ্ধ করে রাখলো। আমি প্রথমেই বলেছিলাম যে উল্লাস যেভাবে শীর্ষেন্দুদাকে আবিষ্কার করতে পারে না কেউ, যেটা উল্লাস বললেন, কিন্তু শীর্ষেন্দুদাকে যেভাবে নিবিড় পাঠক হিসেবে শীর্ষেন্দুদাকে পড়েছেন, আমার খুব সন্দেহ আছে আর কজন পড়েছেন। আর যাকে শীর্ষেন্দুদা মনে করেন যে আগামী দিনে, যেটা শীর্ষেন্দুদা যারা আগামী দিনে বাংলা সাহিত্যের মশাল নিয়ে এগিয়ে যাবেন, আমি সেই প্রচেত গুপ্তকে এবার অনুরোধ করব। কয়েকদিন আগে প্রচেত এবং উল্লাস এই যুগলবন্দি, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় যুগলবন্দি, প্রচেত গুপ্ত এবং উল্লাস মল্লিকের যুগলবন্দি কিছুদিন আগেই শীর্ষেন্দুদার বাড়িতে হানা দেয় এবং হানা দিয়ে শীর্ষেন্দুদার একটি এক্সটেন্সিভ ইন্টারভিউ তারা নেন এবং সেটা মানে আমাদের আর্কাইভের জন্য, বাংলা একাডেমি আর্কাইভের জন্য ওরা করেছেন। তো সেখানেও এই কথাগুলোই এসছে। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা সেই কথাগুলো আবার শুনতে পেলাম। আমি প্রচেতর কাছে যাচ্ছি, আমার অনুজ প্রতিম প্রচেত গুপ্তর কাছ থেকে শুনবো তার কথা। নমস্কার। আমি অনেকদিনই ভাবতাম যে শীর্ষেন্দুদা সব বুঝলাম, আমি তেমন খারাপ নেই, উল্লাসকে কেন বেশি স্নেহ করে, বেশি ভালোবাসে, একটু হলেও করে। তা আজকে বুঝতে পারি যে কেন ভালোবাসে, কেন আমরাও ভালোবাসি। শীর্ষেন্দুদা অনেক পড়েছেন তো ঠিক আছে, আমরা অনেকেই হয়তো পড়েছি। উল্লাস সেই লেখক বা সেই পাঠক, এবং সেই পাঠক যে শীর্ষেন্দুদারও কিন্তু যে কটা গল্প বলছিল, গল্পের ভেতরে আরেকটা সাবটেক্সট ছিল, মানে ভেতরে আরেকটা মন ছিল। শুধু ও যে ঘটনাটা বলছে তা নয়, ও এমন সব বেঁচেছিল, গল্পের ভেতরে আরেকটা গল্প ছিল যেটা হয়তো অক্ষরে লেখা নেই, সেটা মন দিয়ে বোঝার। উল্লাস সেটা বোঝায়, সেটা বুঝে ওটা আত্মস্থ করেছে। যাই হোক, শীর্ষেন্দু আমি কমই বলবো, সবাই সব বলে দিয়েছেন, আমি বলার কিছু নেই। শীর্ষেন্দুদা কিরম, এক কথায় আমার কাছে কিরম মনে হয় জানেন, আগে বলিনি শীর্ষেন্দুদার সঙ্গে আমার আলাপ, তখন আমি কি কৈশোর থেকে পেরিয়ে তারুণ্যের মাঝামাঝি, এবং আলাপ হয় মানুষের কি হাসি মুখে আলাপ হয়, কেমন কথা বলে আলাপ হয়, তা আমার কাঁদে কাঁদে আলাপ। কিরম সে আলাপ এখনো আমি চোখ না বুঝে বলতে পারি। এটা ঝিম ধরা দুপুর ছিল, বাইরে বোধহয় মেঘ ছিল, গন্ডগোলের দুপুর, মেঘ থাকে কিন্তু বৃষ্টি হয় না, কেমন রোদ থাকে তবু তেজ হয় না, এগুলো সব গন্ডগোলের দুপুর হয়ে যাচ্ছে না। তো সেখানে আমি একটা উপন্যাস পড়ছি, লেখা একটি নকশাল ছেলে, আমি নকশালটা তুমি আরো ভালো করে স্পষ্ট বলতে পারবে। সে জেল থেকে ফিরেছে বাড়ি, রমেশ হয়তো নাম বলেছে, শ্যাওলাটা আমার মনে আছে, শ্যাওলা সে গ্রাম দেশ, ওনা আরেকটা জীবন নিয়ে ফিরেছে। তখন আমার যা বয়স, কোনো অত গভীর বোঝার বয়স আমার নয়, বুদ্ধি এমনিতেই কম, তখন আরো কম, কিন্তু তার আরেকটা পৃথিবীতে এসে দাঁড়ানো, তার আরেকটা জায়গায় এসে একা হয়ে দাঁড়ানো, এটা একটা ভেতরে হাহাকার তৈরি করলো। শুধু আমার না, অনেকেই তৈরি করেছিল। সেই জন্য আমি কাঁদতে কাঁদতে আমার সঙ্গে বলেছি না, ওই আমি প্রথম শীর্ষেন্দুদাকে চিনছি, হয়তো আগেও পড়েছি, যে এই হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওই যে একটা কথা শীর্ষেন্দুদা বললেন না, যে কেন আমি, কিসের জন্য আমি, কে আমি, কি জন্য আমি, এইটাই হচ্ছে মূল একটা লেখার বা যা কিছু সৃজনশীল কাজে যদি এই জিনিসটা না থাকে, তো সেই বিষয়টা শুধু কিছু ঘটনা দিয়ে তো আর সৃজন হয় না। অনেক বড় বড় লেখক শীর্ষেন্দুদার সময় ছিলেন, অনেক বড় মনীষী সম লেখক, অনেক বড় বড় মানুষের মন জয় করেছেন, অনেক গভীরে গেছেন, কিন্তু দেখবেন খুব ঝড় হলো, ভয়ঙ্কর ঝড় হলো, কেমন ঝড়ের পর, ঝড়টা থেমে যাওয়ার পর এক ধরনের আলো বেরোয় না, নানা ধরনের আলো আকাশ থেকে বেরোয়, কিন্তু হয়তো কোনে একটা ছোট্ট গোলাপি রঙের একটা রেখা, কেমন সামান্য একটা গোলাপি রেখা, সবার থেকে আলাদা সেই রেখাটা, খুব যে সেটা বিরাট প্রকাণ্ড মনে হচ্ছে তা নয়, কিন্তু কিছুতেই চোখ ফেরানো যাচ্ছে না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেই আলোটি, কেমন এত কিছুর মধ্যে, এত ঝড় ভেঙে গেছে, এত কিছুর মধ্যে ওই আলো, চোখ ফেরানো গেল না।
শীর্ষেন্দুদা লিখতে গিয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না, এত বিস্তারিত আলোচনা এখানেও হয়েছে, সৌম্যদার বই তো পড়লে নিশ্চয়ই আলোচনা হবে। শীর্ষেন্দুদার লেখা, উনি তো একটা নতুন দিগন্ত খুলেছিলেন, যে দিগন্ত খুলে উনি মনকে বুঝিয়েছিলেন, পাঠকের মনকে বুঝিয়েছিলেন যে তোমার মনের ভেতর তুমি একটু ঢুকো বাবা, ঢুকতে বাধ্য করেছিলেন। কোথাও কোনো কঠিন কথা, কোথাও কোনো শক্ত ভান, ইন্টেলেকচুয়াল ভান, যাকে আমরা বলি ভান করছি তা নয়। আমিও বুঝি, আমার থেকে বেশি, প্রচুর বেশি শিক্ষিত বুদ্ধিমান শীর্ষেন্দুদার ভক্ত, এমনকি আমার থেকে কম কেউ বুদ্ধিমান হয়তো নেই, কিন্তু যদি বা থেকে থাকে সেও শীর্ষেন্দুদার ভক্ত, এ কি করে একটা লেখার সম্ভব হয়? এটাই হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার লেখা পড়ে এটুকু শিখেছি, লিখলেই লেখা হয় না, পাতার পর পাতা লিখে গেলাম আর লেখা হয়ে গেল, অত সোজা নয়। দুটো মলাটের মধ্যে ছাপলাম তাহলে বই হয় না, বইয়ের মতো দেখতে হয় বটে, সেটা বই হয় না। আরেকটা জিনিস শিখেছি, পাঠক হিসেবেও শিখেছি, সামান্য লিখতে গিয়েও শিখেছি যে লেখার সময় একটা কথা মনে রাখতে হয় বোধহয়, যে কি আমি যেমন তেমনি কেন লিখছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো লেখা কেন লিখছি ভেতরে পড়লে ঢুকলেই বোঝা যায় উনি কেন লিখেছেন। কিচ্ছু ভেবে লেখেননি, একটা লাইন তার মাথায় এসেছে, কিন্তু সেখানেই তিনি বলেছেন এইটা হচ্ছে তিনি, এইটা হচ্ছে লেখা, এইটা হচ্ছে একটা সৃজন, এটা হচ্ছে একটা সৃষ্টি। শীর্ষেন্দু যে স্নেহ পেয়েছি, আমি ব্যক্তিগত বলছিলাম, ভাবা যায় না এরকম সব স্নেহ পেয়েছি, নানা রকম। প্রবল কনকনে ঠান্ডা, বইমেলা শীর্ষেন্দুর আমি বসে আছি, এই একটা গল্পই বলবো, কি হয়, তা বইমেলায় গাড়ি আসবেন, শীর্ষেন্দুদাকে নিয়ে যাবেন, ঠিক মঞ্চের নিচে একটা জায়গা, আমাদের দুজনকে চেয়ার দিয়েছে, আমাকে দেয়নি, শীর্ষেন্দুদাকে দিয়েছে, এখন কে পাশে বসবে, আমাকে দিয়েছে বসিয়ে ঠেলে, তুই লিখিস, বস তুই লেখকের পাশে। আর দূরে সবাই দাঁড়িয়ে আছে, তারা ভাবছে যে নিশ্চয়ই খুব সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে। শীর্ষেন্দুদা সেখানে আমাকে বাড়ির কথা জিজ্ঞেস করছেন, কে কি করে জিজ্ঞেস করছেন, কি খাই জিজ্ঞেস করছেন, কে বাজার করে জিজ্ঞেস করছেন। আরে আগে তো ঠিক, অন্যরা নিশ্চয়ই ভাবছেন উনি নিশ্চয়ই কি করে লিখতে হয় সেসব বোঝাচ্ছেন, একদম নয়। উনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে তুমি বাড়ি দেখবে, সবার দায়িত্ব পালন করবে, কর্মক্ষেত্রে কিভাবে যাবে। আরে জীবন আগে, জীবনটাকে স্পর্শ করা তো আগে, তারপর তো লেখক হওয়া যায়, তাই না? আজকে শেষ কথা, এটা বলতেই হয়, আমরা একটা বাংলা একজন প্রণম্য মনীষীকে নিয়ে, সাহিত্যের মনীষীকে নিয়ে, তাকে নিয়ে আমরা এতজন মানুষ বসে আছি এখানে, প্রচুর গুণী মানুষ, নানা ক্ষেত্রে গুণী মানুষ। সবাইকে যে লেখক হতে হবে গুণের জন্য তা নয়, লেখাও যে শুধুমাত্র তাই মানে হাই হাই করে খুব এ করে চলতে হবে তা নয়, সবার সঙ্গে সমানভাবে চলবে। কিন্তু একে যারা উৎসাহ দিচ্ছেন, ত্রিদীপ চট্টোপাধ্যায় একটা ভালো বই যদি আজকে বাংলায় হয়, দেখবেন পেছনে অনেকের মধ্যে খুঁজে পায়, ত্রিদীপ চট্টোপাধ্যায় হয়তো খুঁজে পাওয়া যাবে, আরেকজন আছেন সুধা, এদের খুঁজে পাওয়া যাবে একটা বই। ধরুন বাংলায় একটা ভালো শিল্প, সংস্কৃতি, সাহিত্য, চিত্রকলার একটা কিছু আছে, খুঁজে দেখবেন কে আছে, একটা সত্যম রায়চৌধুরীকে খুঁজে পেয়ে যাবেন পেছনে গিয়ে দেখলে। কেমন একটা ভালো লেখা, কে লেখে বাংলায় খুঁজে টুজে, সে দিল্লি থাকলেও দেখবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যাবে। শীর্ষেন্দুদা বাবুর মতো লেখা যদি, শীর্ষেন্দুদার মতো লেখক যদি আবার ফিরে আসেন, কে বলে যে বাংলা লেখা পিছিয়ে পড়বে, মানুষ পড়বে না? যে বাংলা জানে না সে বাংলা শিখে পড়বে আবার নতুন করে। আমরা এবার চাইবো যে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি যথেষ্ট বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সাংবাদিক, গুণী মানুষেরা উপস্থিত হয়েছেন। আপনাদের যদি কোনো, এবং শীর্ষেন্দু ভক্ত অনেকে উপস্থিত হয়েছেন, তাদের যদি কিছু কথা বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে, সেটা আমরা সাদরে গ্রহণ করব। নমস্কার। শীর্ষেন্দু দা বলবো না স্যার বলবো, এর মধ্যে আমি খুব দ্বন্দ্বে আছি। স্যার বলাই উচিত, তাই বলছি। 1964-65 ঘুম পোকা, সেখান থেকে স্বপ্নের ফেরিওয়ালা, যেহেতু একটা স্বপ্নের যাতায়াত, স্বপ্নের ফেরিওয়ালার কথা আজকের আলোচনার মধ্যে এলো না, যেখানে যে শ্যাডো সেনগুপ্ত যে নায়ক, সে সুপারি পাচ্ছে
খুন করতে হবে 5 লক্ষ টাকায় এক ফেরিওয়ালাকে। ফেরিওয়ালাকে যখন গুলি চালালো সেই গুলিতে ফেরিওয়ালা মরল না। তখন শ্যারো সেনগুপ্ত নির্বাক চুপচাপ। এবার ফেরিওয়ালা বলছে, তোমার কাজ গুলি চালানো, বাদবাকিটা তোমার কাজ নয়। আমি মরলাম কি মরলাম না সেটা তোমার কাজ নয়। অদ্ভুত রকমের একটা সময়যানের কথা বলেছেন ওই উপন্যাসের মধ্যে দাদা আপনি, যে সময়যানের মধ্যে লাট্টু থেকে আরম্ভ করে, টর্চ থেকে আরম্ভ করে, আলোর গতিপথ থেকে আরম্ভ করে ঘুরে বেড়াচ্ছে ফেরিওয়ালাটি। এবং শুনলে একটু আগে ত্রিদীপদা বলছিলেন প্রত্যেকটা গল্পেরই একটা জন্ম থাকে। শুনলে আশ্চর্য হতে হয় যে এই গল্পটা কিন্তু শীর্ষেন্দুদা লিখতে চাননি। তিনি লিখতে চেয়েছিলেন আনন্দবেলার জন্য একটি ভূতেদের গল্প। কিছুটা লেখার পর ওনার আত্মীয়া তাকে লেখাটি পড়তে দেন। তিনি পড়ে বলেন, এটাকে একই রকম কথা তুমি বারবার বলছো, একই কথা হয়ে যাচ্ছে। তখন তিনি পরিবর্তন করেন যাত্রাপথ। তখন এই স্বপ্নের ফেরিওয়ালার জন্ম। এইরকম জিনিস দাদা আপনি ঘুনপোকার কথা আজকে আলোচনার মধ্যে এলো না, 67 সালের বই। ঘুনপোকার যে নায়ক, সে কি আপনার নিজের দিকে তাকানো সেই সময়টা যখন অনুকূলচন্দ্রের কাছে আপনি পৌঁছবেন, তার আগে নিজের দিকে নিজের দুঃখ, যন্ত্রণা, বেদনা সেটা ফিরে ফিরে আসছে? সেই প্রশ্নটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, খানিকটা তো আসছে। তার কারণ হচ্ছে, যদি ওটা আমার আত্মজীবনী নয়, আমার নিজেকে আমি ওখানে প্রজেক্ট করিনি, তো খানিকটা তো আছেই। যেরকম সেই সময় আমার যে জীবন আমি কাটাচ্ছিলাম, এত অসহনীয় টানাপোড়েনের জীবন, তো তখন ওইটা লেখা শুরু হলো। না ভেবে কিছু না ভেবে লিখতে শুরু করলাম। তারপর চাকরি চলে গেছে একটি ছেলে, তারপরে তার স্তৈলকির মতো যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে উপন্যাসটা হচ্ছে না কিছু। এটা আমাকে খুব একটা আমার কোনো রিটার্ন আসবে না, অর্থাৎ পাঠকের ভালোবাসা পাওয়া যাবে না, এটা বুঝতে পারছিলাম। তা সত্ত্বেও আমাকে লিখে যেতে হলো, লিখতে আমি বাধ্য বলে। কারণ আমার তখন ওইভাবেই আমাকে যেতে হবে। আমি কখনো রবীন্দ্রনাথকে নিয়ে লিখছি, কখনো ট্রাম লাইনের কথা লিখছি, বৃষ্টির কথা লিখছি, নানাবিধ কথা লিখছি, কিন্তু আমার কোনো হাতে কোনো গল্প নেই। একটা লোক আছে, একটা মানুষ আছে, তাকে ঘিরে কিছু বুদবুদের মতো গল্প উঠছে, আবার সেই গল্প মিলিয়ে যাচ্ছে। এইটা তো উপন্যাস হয় না। তা উপন্যাসটা বেরোনোর পরেও আমি একেবারেই কোনো রকম সরা শব্দ পেলাম না। লোকে পড়ছে না, বা পড়লো না, বা পড়ে পছন্দ করলো না, কিরকম একটা হবে আর কি। প্রত্যাশা করেছিলাম আমার প্রথম উপন্যাস যদি কিছু আসে। তবে আশ্চর্যের বিষয় এই যে যত দিন গেল তত আস্তে আস্তে উপন্যাসটার খানিকটা গুরুত্ব হলো, এবং এখন তো মোটামুটি ভালোই বিক্রি হয়। এতদিন পরে 50 বছর পার হয়ে গেছে, এইটা আমার কাছে বিস্ময়। আমি যা লিখেছিলাম তা আমার মনে হয়েছিল যে মানুষ একেবারেই নেবে না, কিন্তু তখনকার মানুষ দাঁড়িয়েও এখনকার মানুষ যে নিয়েছে, এতেই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অর্থাৎ বইটা যেখানে ছিল সেখানেই আছে, পাঠক কিছু এগিয়ে এসছে। এটাই আমার মনে হয় যে এখনকার পাঠক কিন্তু খুব সচেতন পাঠক। তারা অনেক কিছু খোঁজে এবং না পেলে অসন্তুষ্ট হয়। একটা রোমান্টিক উপন্যাস লিখলেও তো পারতাম, মনে হয়, তা তো লিখতে হলো না, তা তো লিখতে পারলাম না, না পেরে ওইটাই লিখলাম, ঘুনপোকা। এখন সেটা যে এখন তারপর পড়া হচ্ছে, ছাপা হচ্ছে, এটা আমার কাছে বিস্ময়। আমার মনে হয় যে মানুষ ভুল করছে না তো, এই আর কি। দাদা, বাংলাদেশের একজন 104 বার পড়ছেন দূরবীন, যেটা আপনাকে বলেওছেন তিনি, যে 104 বার আমি দূরবীন পড়েছি। আপনি নিষ্প্রিয়ভাবে দূরবীন সম্বন্ধে আজকে আপনার কোনো অভিমত আছে যে উপন্যাসটি কালোত্তীর্ণ? না না, সেটাও তো আমি ভাবি না কখন আমার লেখা সম্পর্কে। দূরবীন যখন লিখি তখন আমার ওই একই ক্রাইসিস। প্রথম চ্যাপ্টারটা লেখার পর আমার মনে হলো আমার লেখার কিছু নেই, এই চ্যাপ্টারটাকে নিয়ে গেলে কি হবে, এটা পারবো না আমি লিখতে। তখন আমি কি করলাম, বললাম যে থাকতে এটা একদম ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় চলে যাই, বলে আমি 50 বছর পিছিয়ে গেলাম।
তারপরে চ্যাপ্টারে আবার সেই সংকট, এরপরে আমি কি লিখবো, তখন আবার আমি 50 বছরে গিয়ে এলাম। আমার তখন এই দোলাচলটা আমার কাছে একটা খেলা মনে হলো, আমি খেলা শুরু করলাম, এই দোলাচল, পিছিয়ে যাওয়া এগিয়ে আসা, পিছিয়ে যাওয়া এগিয়ে আসা। তখন এটা মনে করেছিলাম যে এই জিনিস পাঠক তো কখনোই নেবে না। একটা গল্প পড়তে পড়তে হঠাৎ 50 বছর পিছিয়ে যা ধাক্কা লাগবে, আবার 50 বছর এগিয়ে এলে আবার ধাক্কা, আবার 50 বছর পিছিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কেন? একজন বলেছিল যে ডবল, এটা কি বলে, রেলের যে কামরায় যে সিট থাকে, টুটিয়ার উপন্যাস। তো সেই টুটিয়ার উপন্যাস লিখে আমি হতভম্ব হয়ে গেলাম, যেটা কি লোকে পড়বে, পড়ার মতো তো নয়। কেন আমি তার মধ্যে কোনো তখন গল্প ধারাবাহিক লিখিনি বা সেরকম কিছু হয়নি। কিন্তু আশ্চর্য, এই যে দূরবীন অন্তত উপেক্ষিত হয়নি, প্রত্যাখ্যাত হয়নি, পাঠকরা দূরবীনটা নিয়েছেন। আপনি কি বলেছেন, কক্সবাজারের এক পুলিশ অফিসার আমাকে বলেছিল যে আমি 110 বার পড়েছি উপন্যাসটা। এবার কেন পড়েছেন বলে তা জানি না, 110 বার পড়েছি। দাদা, আমার শেষ প্রশ্ন, কেননা আপনারাকে এতক্ষণ ধরে বিব্রত করতে চাই না, সেটা হচ্ছে যে আপনি বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, এটা তো আসলে সৌম্যদার আসলে একটা সাহিত্যের পরিক্রমাও বটে। এই বইটা একসঙ্গে সাহিত্যের পরিক্রমা। একটু আগে সত্যম যেটা বলছিলেন, এতগুলো বইয়ের কথা, এত পেছন ফিরে তাকানো, এত শক্তিশালী লেখক, সেখানে হেনরি জেনারেশন এসছে, সেখানে অন্যান্য লেখকরা এসছেন, কবিতা এসছে, যে কবিতার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, তিনি সাক্ষ্য দিয়েছিলেন, সেটা সম্বন্ধে বিভিন্ন কথা এসছে। সৌম্যদাকে কৃতজ্ঞতা, তীরদায়কে কৃতজ্ঞতা, যে এইরকম ভাবে অনেকদিন পরে এইরকম একসঙ্গে সব রকমের রং বেরং বলবো না, সমস্ত দিক ছুঁয়ে যা বই অনেকদিন পরে দেখলাম। আমার প্রশ্ন, আপনার যাপিত জীবন, যেখানে আপনি শিক্ষক ছিলেন, সেটা আপনার সাহিত্যে এলো না, কোথাও তেমন ভাবে কোনো শিক্ষকের কথা এলো না, হয়তো নিষ্ক্রিয় থেকেছেন আপনি জীবনটা সম্বন্ধে। এটা আমার শেষ প্রশ্ন। এটা ঠিক বলেছেন, কারণ প্রথম কথা হচ্ছে যে আমি শিক্ষকতা জীবনটাকে চাইনি এবং কখনো ভালোবাসিনি। একটাই কারণে, আমি বুঝতে পারছিলাম যে আমি যাদের পড়াই, এই স্কুলটা খুব দীনদরিদ্র স্কুল ছিল। ভালো ছেলে ওখানে পড়তে আসতো না, সন্না গুন্ডা বদমাশেরাই পড়তে আসতো। তারপরে তারা সব পরবর্তীকালে নকশালও হয়ে গেল তারা। তো এরা ওই ঠিক পড়তে আসতো না। কিন্তু একটা ব্যাপার ছিল, আমি যেহেতু বাংলা পড়াতাম এবং অনেক গল্প টল্প করতাম, সেই জন্য আমার ক্লাসটা অ্যাটেন্ড করতো এবং বাংলায় মোটামুটি ভালো নম্বর পেত। কিন্তু সেটা আমার শিক্ষকতার গুণে নয়, ওই আমি ফাঁকিবাজি গল্প টল্প করে তাদের খানিকটা বাংলামুখী করেছিলাম বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, স্কুলে পড়াতে ভালো লাগতো না একটা কারণে, যে বেতন খুব কম, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে সেরকম ছাত্র নেই। মানে বাংলাটা ভালো করে পড়াবো, সেটাতে মাথায় ঢুকবে এরকম নয়। তারা পড়ছে, শুনছে, এটা ঠিক আছে। তারপরে একটা হয় কি, ওই শিক্ষকতা করছি, এটা আমার কাছে একটা, আমাদের দেশে অন্তত শিক্ষকদের কোনো সম্মানও নেই, সে অর্থে মর্যাদাও নেই। তো সুতরাং সেটা আমার ভালো লাগতো না কখনো। যে কারণে আমার লেখায় আমার শিক্ষকতার জীবনের কোনো কথা নেই, কোনো কথাই নেই প্রায়। আমার কোনো শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা আমার লেখায় কিন্তু বাহিত হয়নি। এটা আমি সচেতনভাবেই খানিকটা করেছি। তো এইটাই হচ্ছে আসল কথা। তবে এটা হ্যাঁ, যে শিক্ষক জীবনে অভিজ্ঞতা তো আছেই, অভিজ্ঞতাগুলো হয়তো কোনো সময় নানা রকম তির্যকভাবে কাজে লাগে, এটা বলবো। আর আমাকে অনেক রকম, মানে শিক্ষক জীবনে অনেক বিপদ আপদ পার হচ্ছে। নকশাল আমলে আমি শিক্ষকতা করতাম, খুন খারাপির মধ্যে যেতে হতো স্কুলে। আমার স্কুলের ছেলেরাই খুন খারাপি করেছে, আমি জানতাম। তো সেসব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা আর কি আমার জীবনে আছে। 14-15 বছরের, প্রায় 10-12-13 বছরের অভিজ্ঞতা আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তখন আমি যে লিখি, সেটা আমার স্কুলের কজন জানতো। স্কুলের শিক্ষক বা ছাত্ররা তখনও তারা এমনভাবে তারা জানতো না যে আমি কি লিখি না লিখি, সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা ডিটাচমেন্ট আমার স্কুলের সঙ্গে ছিল আর কি, সবসময় মানসিক ডিটাচমেন্ট। দাদা প্রণাম নেবেন। আমি উল্লাস বোধহয় কিছু বলবেন।
হ্যাঁ, শীর্ষেন্দুদার এই শিক্ষকতা নিয়ে আমার সঙ্গে অনেক কথা হয়েছে। তো সম্ভবত কালীঘাট ওরিয়েন্টাল একাডেমিতে উনি শিক্ষকতা করতেন, খুব দিন দরিদ্র স্কুল, এবং উনি যে বলেছেন সন্ধ্যা গুন্ডা মস্তান এরাই পড়ে, মানে এরাই পড়তে আসতো। তা হেডমাস্টার মশাই নাকি শীর্ষেন্দুদাকে বলেছিলেন যে বেশি পড়াটরা ধরবেন না, হ্যাঁ, তাহলে সমস্যায় পড়বেন। তবে একটা ব্যাপারে আপনি নিশ্চিত যে এই অঞ্চলে আপনার পকেটমার হবে না, আপনাকে কেউ অপমান করতে পারবে না, আপনাকে কেউ ধাক্কাধাক্কি দিতে পারবে না। আপনার যে সমস্ত রত্ন ছাত্র আছে তারা আপনাকে মাথায় তুলে রাখবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে শীর্ষেন্দুদাকে যদি বলি যে শীর্ষেন্দু আপনার পছন্দের 5টা উপন্যাসের নাম করুন, তো শীর্ষেন্দুদা বলতে পারবে না, আমার ধারণা বলতে পারবে না। মানে ওই এই তো লিখি, কি যেন নাম দিলাম, ইত্যাদি ইত্যাদি। তা আজকে সেখানে নামতে নামতে যদি 2টো বলি, 1টা বলি, তাও উনি খুব ফাম্বেল করেন। তো যাই হোক, আজকে নিজে থেকে একটা উপন্যাসের নাম উনি বললেন এবং সেটাও ভুল বললেন। সেটা হচ্ছে যে দিন যায় উপন্যাসটার নাম। তো শীর্ষেন্দুদা যে অন্তর থেকে কেমন, আন্তরিকভাবে কেমন, এটা থেকে এটা বোঝা যায় যে সত্যি ওনার মাথায় কিছু থাকে না পরবর্তী লেখা ছাড়া। হ্যাঁ, একটা ঘোরের মধ্যে দিয়ে চলেন, সেটা একদমই তাই। এটা হচ্ছে সার্থক লেখক। আমি আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে, এখানে আমাদের সৈকত আছেন, দেবজ্যোতি ভট্টাচার্য আছেন, তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকেন, বা পিছনে আমরা অনেককে দেখতে পাচ্ছি হাত তুলেছেন, একটু যদি ওখানে মাইকটা সঞ্চালক উদ্দালক বলবে কিছু, সঞ্চারী, হ্যাঁ চলে এসো সঞ্চারী। শীর্ষেন্দুদাকে প্রশ্ন করার মতো ধৃষ্টতা আমার নেই, তবে একটা দ্বিমত পোষণ করতে পারি। একটু আগে যখন শীর্ষেন্দুদা নিজের কথা বলেছিলেন আমার জীবন কি এমন আলোকিত যে তা থেকে সবাই এতটা, তা নিয়ে সবাই এত মাতামাতি করবে, আর তিনি এখনো নিজেকে খুঁজে পাননি। এই দুটো আমার সত্যি খুব ভালো লেগেছে ওনার কথা। কারণ উনি যদি নিজে মনে করেন যে উনি আলোকিত নন, সেখানে আমার দ্বিমত পোষণ করার কিছু নেই। কিন্তু ভাগ্যিস উনি আলোকিত নন, তার কারণ আমরা ওর প্রতিফলিত আলোয় নিজেদের কিছু কিছু চিনতে পারি বা চেনার চেষ্টা করি। সেইটা আমার একটা জিনিস মনে হয়। আর এই যে বললেন না যে আমার জীবন কি যে লোকে জানতে চাইবে, বিজ্ঞান সময়কে অনেক রকম ডাইমেনশনে বেঁধেছে, ফার্স্ট ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন, থার্ড ডাইমেনশন, ফোর্থ ডাইমেনশনে। আপনি সময়কে যতগুলো যাপনের ডাইমেনশন দিয়ে বেঁধেছেন বা আমাদের সামনে এনে উপস্থিত করেছেন, সেইটার জন্য মনে হয় আমরা মানুষ হিসেবে হয়তো কোথাও কোথাও কখনো কখনো একটু উত্তরণের পথে যেতে পারি আর কি। পারবই এরকম জোর করে বলতে পারি না, কারণ সেটার জন্য একটা আধার প্রয়োজন হয়। সেই আধার আমাদের কতটা আছে জানি না, কিন্তু আপনি যে অনন্ত পাত্রে দান করে চলেছেন এবং যাপনকে এত রকম ভাবে দেখিয়েছেন, সেই জন্য মনে হয় আপনি এখনো খুঁজে যান নিজেকে। আমি শুধু এইটুকু বলতে পারি। আমার একটাই প্রশ্ন, যে এই যে অদ্ভুতুরে সিরিজের যে উপন্যাসগুলো, সেই উপন্যাসের মধ্যে কোথাও আপনি একটা জায়গায় বলছেন, ওই যে কথাটা এলো যে একজনের দুটো হাতি পাহাড়, বা কোথায় রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে, বা এরকম নানা রকম যে প্রসঙ্গগুলো, এই যে শব্দগুলো, আপনি একবার জেকে রাউলিং প্রসঙ্গে একটা জায়গায় বলেছিলেন যে আপনার খুব ইন্টারেস্টিং লাগে যে উনি খুব নতুন ধরনের শব্দ ব্যবহার করছেন। তো আপনি এই যে শব্দগুলো ব্যবহার করা, অদ্ভুতুরে সিরিজের কিছু নতুন নতুন শব্দ, নতুন নতুন ধরনের কনসেপ্ট, এইগুলো কি করে, মানে কিভাবে অ্যাডাপ্ট করতেন, কিভাবে ভাবতেন, কিভাবে চিন্তা করতেন, যে মানে তুমি শব্দ নিয়ে প্রশ্ন করলে তো? হ্যাঁ, শব্দ আসলে আমি হামাগুড়ির শব্দই খুঁজি সারাদিন। কোথায় কোন শব্দ পড়ে আছে, কোথায় কোন শব্দ অনাদরে উপেক্ষিত হয়ে আমরা প্রায় ভুলে গেছি, এরকম শব্দ আমি খুঁজি। আরো তুলনা দিতে পারি যারা মাছ ধরে তাদের মতো, ছিপ ফেলে বসে থাকছে ঘন্টার পর ঘন্টা একটা শব্দ
যদি পেয়ে যায়। আমার মনে আছে যেখানে আমি অনেক জায়গায় বলিয়েওছি, যখন আমি পার্থিব উপন্যাসটা শেষ করছি, শেষের জায়গায় এসে গেছি, আর হয়তো 2টো লাইন লিখবো, সেসব আমার ছেলের হাম হয়েছে, বড় বয়সে হাম হয়েছে, খুব উঠছে, খুব জ্বর। তা আমার স্ত্রী দরজায়, আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। তিনি খুব উদ্বিগ্ন আর কি, ছেলে জ্বর বেড়েছে, আমাকে বলবেন। আমি শুধু তার দিকে হাতটা দেখাচ্ছি যে এখন কথা বলো না, আমি মুখে কথা বলতে পারছি না, যে কথা বলো না, তুমি যদি একটা শব্দ করো তাহলে এই যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো অতল অন্ধকারে হারিয়ে যাবে বা কখনো খুঁজে পাবো না। আমি শুধু তাকে ভিক্ষা করছি, তার কাছে ভিক্ষা চাইছি যে আর 1 মিনিট 2 মিনিট সময় আমাকে দাও, আমি শেষ কয়েকটা শব্দ লিখি। এই শব্দগুলো মাথায় এসছে, কিন্তু এগুলো হারিয়ে যাবে, এগুলো কথা বললে অন্যমনস্ক করলে হারিয়ে যাবে। তো উনি একটু দাঁড়িয়ে রইলেন, বুঝলেন সংকটটা কোথায়। তারপরে আমি শেষ করে তারপরে বললাম কি হয়েছে বলো। এই যে শব্দ সন্ধান, এটা আমার প্রথম লেখার শুরু থেকেই প্রায় আছে। শব্দ সন্ধানে নানা রকম শব্দকে ব্যবহার করতে ভালোবাসি। আর বাক্যের যে গঠন, সিনট্যাক্স যাকে আমরা বলি, সেটাকে বারবার পাল্টাই। বাংলা ভাষার কিছু জড়তা তো আছে, সেগুলোকে ভাঙার জন্য আমি মাঝে মাঝে শব্দের নানা রকম ছক উল্টে দেওয়ার চেষ্টা করি, যাতে বাক্যটাকে নতুন একটা অভিনব বাক্যে পরিণত করা যায়। সেই চেষ্টাটা আমার আছে, হয় কিনা জানি না, কিন্তু প্রাণপণ সে চেষ্টা করি। তো তাই থেকেই যা হয় আর কি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা, আচ্ছা, আমাদের অরিজিৎ একটা প্রশ্ন করবেন। অরিজিৎকে মাইক্রোফোন দিচ্ছে গো। এটা কিছুটা স্যার জেনারিক কোশ্চেন। ধরুন আপনি জীবনে এত চরিত্র তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ছোট বড় মাঝারি ইম্পর্টেন্ট যেরকমই হোক, তারা কি আপনার সঙ্গে সৃষ্টি করা, তারা কি আপনার সঙ্গে থাকে যখন ধরুন আপনার মন খারাপ হলো, বা তারা কি আপনার পাশে থাকে, বা এই যত চরিত্র সৃষ্টি করেছেন তাদের সঙ্গে কি আপনার কখনো পরবর্তীকালে কোনো ইন্টারাকশন হয়, নাকি গল্প শেষ চরিত্র শেষ এরকম? এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আমার জীবনটা এত জায়গায় কেটেছে, বাবার বদলির সূত্রে আমরা নানা জায়গায় ঘুরেছি, আমি প্রচুর মানুষ দেখেছি। তারপরেও আমি পশ্চিমবঙ্গের নানান জায়গায়, বিহারে, আসামে, ত্রিপুরায়, বা সিলেট বলছি, ওই জায়গাটার নাম হচ্ছে শিলচর ওই জায়গাটা, ওই সব জায়গায় আমি প্রচুর ঘুরে বেরিয়েছি। ও আমার সাধারণত আমার মেলামেশাটা খুব সাধারণ, একেবারে তৃণমূল স্তরে যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে মেলামেশা হয়েছে। এখনো আমি কলকাতা শহরে, আমার বন্ধু কারা, আমার খুব নিকট বন্ধু হচ্ছে বাজারের সবজিওয়ালারা। আমি তো মাছ মাংস খাই না, মেছোদের সঙ্গে আমার আলাপ হয় না, কিন্তু আমি ওই সবজিওয়ালাদের সঙ্গে আমার খুব ভাব, সকলেরই প্রায় ঘরের খবর রাখি। তারপরে যে যারা ওই রাস্তায় পার্কিং ফি তোলে, এরকম 1-2 মানুষের সঙ্গে আমার ভারী ভাব। বা যে রাস্তায় ফুটপাতে চা বিক্রি করে, ওই ছোট্ট করে ঘর করে, তার সঙ্গে আমার বেশ ভাব। তো এইসব লোকগুলোর সঙ্গে ভাব হওয়ার ফলে সাধারণ মানুষকে আমার চিনতে খুব সুবিধা হয়। আর গ্রামে গঞ্জে মানুষগুলোকে আমি খুব চিনেছি আমার জীবনে। আমি লেখার জন্য রসদ খুলতে যাইনি, এটা আমার একটা স্বভাব। এখন আমি রাস্তায় দাঁড়িয়ে হাঁ করে, ঝগড়া লেগেছে দুজনে, হাঁ করে ঝগড়া দেখি। ঝগড়া দেখতে আমার খুব ভালো লাগে, এইসব বলছে না চলছে। আমার মনে হয় মাঝে মাঝে যে তোমরা একই রকম ঝগড়া করে যাচ্ছ, নতুন স্টাইলে ঝগড়া তৈরি শুরু করো, নতুন নতুন বাক্য প্রয়োগ করো, তা না হলে ঝগড়া তো একঘেয়ে হয়ে যাচ্ছে। তো এইরকম আর কি, মারপিট লাগলো, দাঁড়িয়ে দেখতে শুরু করলাম। তো এইরকম ব্যাপার আছে আমার। তো ফলে আমার রসদগুলো চলে আসে আমার জীবনে। ফলে লিখতে গিয়ে এই মানুষগুলো আপনার থেকে ঢুকে পড়ে। ফলে আমি যখন দেখি আর দেখে দেখে লিখি, খারাপ লাগে না, ভালোই লাগে, এই আর কি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্বে চলে আসছি। আমি
তুলিকাকে বলবো যে সবাইকে একটু ধন্যবাদ দেওয়ার, তবে তার আগে আমরা বইটি আনুষ্ঠানিক উন্মোচন বা উদ্বোধন করব। আমি কোনো বুক লঞ্চ এটাকে বলে সেটা করব। আপনারা যদি একটু সবাই দাঁড়িয়ে। আচ্ছা, আমি তার আগে সৌম্যকে একটা কথা জিজ্ঞেস করে নিই। আমি সৌম্যকে জিজ্ঞেস করতে চাই যে আমার এই দীর্ঘ ইন্টারভিউ নিতে গিয়ে তার কেমন লেগেছে। এক কথায় আপ্লুত। কারণ আমার ধারণা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু আবার কিছুটা অবিশ্বাসও ছিল যে শীর্ষেন্দুদা এই বয়সে এতটা সহযোগিতা করতে পারবেন কিনা। তারপরে আমার নিজের প্রতি নিজের একটা সংশয় ছিল, এই যে লিবার্টিটা আমি এক্সপেক্ট করছি সেটা ঠিক করছি কি করছি না। আমি জানতাম যে শীর্ষেন্দুদার প্রথমেই আমাকে বলেছিলেন যে শোন, তুই যদি ফোন করিস না ওই সন্ধ্যের পরে করবি। তো আমি বুঝলাম যে সকালের দিকে তিনি নিশ্চয়ই লেখালেখি করেন। পরে জানলাম যে সন্ধ্যের পরে তার কারণ উনি ইভিনিং ওয়াক করেন, পার্কে যান হাঁটতে বাড়ির কাছে, তারপরে ফেরত এসে ওনার সময়টা। কিন্তু আমি অবলীলায় বেলা 11টায় ফোন করেছি, কখনো ধরেছেন কখনো ধরেননি, কিন্তু যেটা করেছেন সেটা ফোন ব্যাক করেছেন আমাকে। হ্যাঁ বল, কি বলছিস? আমার যা বলার সেটা বলেছি, যা জানার সেটা জেনেছি। এবং আমি দেখলাম যে 24 বছর আনন্দবাজার পত্রিকাতে চাকরি করার পরে চাকরি ছেড়ে দিল্লিতে আজ এটা আমার বোধহয় 41তম বছর চাকরি জীবনে। কলকাতার সঙ্গে তো যাওয়া আসা হয়, কিন্তু যোগাযোগের যে সুতোটা সেটা একটুও ঢিলে হয়নি। এতটা সহযোগিতা আমি পাবো শীর্ষেন্দুদার কাছ থেকে, এবং এতটা আন্তরিকতা এবং এতটা তিনি আমার জন্য উদ্যোগী হবেন এটা আমি ভাবিনি, যার জন্য আমি ওই আপ্লুত শব্দটা ব্যবহার করলাম। আমি জানি না যে আমার মতন সৌভাগ্য অন্য কোনো সাংবাদিকের বা এতখানি লিবার্টি কেউ নিতে পেরেছে কিনা, কিন্তু আমি এখন যেটা উপলব্ধি করছি যে এই সহযোগিতাটা যদি না পেতাম তাহলে বইটা হয়তো এইভাবে লিখতে পারতাম না। আরো অনেক লেখা যায়, আরো অনেক গল্প আছে, কিন্তু যেহেতু বইমেলার সামনে, বইমেলাতে মানে ওই কন্যাকে যতই সাজানো গোছানো হোক না কেন, লগ্নের ভেতরে তো বিয়ে দিতে হবে, লগ্ন ভ্রষ্টা হয়ে ওপর লাভ নেই, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তো মোটামুটি ভাবে কতটা আনপ্লাগ করতে পেরেছি, কিন্তু যতটুকুনি পেরেছি তার কৃতিত্ব পুরোপুরি শীর্ষেন্দুদা, এটুকুনি আমি বলতে পারি। একেবারেই তা নয়, যা কিছু ওই করেছে। আনুষ্ঠানিক উদ্বোধন করছি। ধন্যবাদ সবাইকে। আমরা সন্ধ্যাটা শুরু করেছিলাম এই নোটে যে আমাদের বাংলা সাহিত্যের বড় নক্ষত্ররা আমাদের সাথে বসে থাকবেন, আড্ডা মারবেন, গল্প করবেন, আর আমরা তাই করেছি। যে প্রমিসটা করা হয়েছিল সেই প্রমিসটা রাখা হয়েছে। এত বাংলা ভাষা নিয়ে তর্ক বিতর্ক, এত ডিবেট, আজকে আমরা সবাই বসে এত স্টলওয়ার্ডস বসে একটাই কনক্লুশন যে বাংলা ভাষা সবসময় বেঁচে থাকবে, আর খুব সুন্দরভাবে বেঁচে থাকবে, কারণ কি আমাদের কাছে এরম লেখক আছে এবং এরম পাঠক আছে।
এই যে প্রশ্নগুলো পেছন থেকে এসছিল, স্যার প্রশ্ন করলেন, সবাই প্রশ্ন করলেন, এটাতে একটাই জিনিস বোঝা যায় যে লেখকের তো সেই প্রতিভা আছেই, লেখক তো লিখবেনই, পাঠক ইন্টারেস্টেড, পাঠকের সেই ইচ্ছে আছে যে বাংলা ভাষা পড়বেন, বাংলা ভাষাকে সেই রেসপেক্টটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাইডে একটা স্টল আছে যেখানে আজকের বই এবং অন্য অনেক বই পাওয়া যাবে শীর্ষেন্দু স্যারের। প্লিজ আপনারা ওই স্টলটা একবার যাবেন আর ভিজিট করে কিছু যদি কিনতে চান কিনতে পারেন। ধন্যবাদ। আমরা আবার একসাথে এরকম অনেক ইভিনিং, অনেক বিকেল, অনেক সন্ধ্যা কাটাবো। আজকের জন্য এতটাই। আমাদের ওখানে স্টলস আছে, হাই টি আছে, প্লিজ আমাদেরকে জয়েন করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।